যেভাবে আসলে আমরা ওদের সঙ্গে কথা বলব, ঠিক সেভাবেই কি আমরা যেমন আফটার সেল সার্ভিসের বিষয়টা, তারপর হচ্ছে প্রোডাক্টের কোয়ালিটির বিষয়টা, যেভাবে আমরা আলিবাবাতে আপনি দেখিয়েছিলেন, এক্সাক্টলি সেম টাইপের কি আমি এভাবেই কি কোয়েশ্চেন করব ওয়ান্স ইজ ডাবল এ? না অন্য কোনো শর্ট কিছু ট্রিকস আছে যেটা দিয়ে আমি আমার প্রাইসটা কমিয়ে আনতে হ্যাঁ, পারি? এরকম হ্যাঁ, শর্ট ট্রিকস আছে? একটু ডোমেস্টিক মার্কেট তো ওদের একটু আছে, একটু ভিন্নভাবে আপনি করতে পারেন। বাট হচ্ছে যে ডোমেস্টিক মার্কেটে কিন্তু খুব বেশি নেগোসিয়েশন হয় না। আমি আজকে একটা প্রোডাক্টের প্রাইসিং করতে গেলাম। করতে গিয়ে আমার কাছে প্রোডাক্টের প্রাইস হচ্ছে ও আস্ক করলো 14 পয়েন্ট হচ্ছে 8 সেন্ট, 14.8 আরএমবি। ঠিক আছে? এটি ছিল 1000 পিসের একটা প্রোডাক্টের রিকোয়ারমেন্ট। ঠিক আছে? তো আমি ওকে বললাম যে, ওকে আমি 2000 পিস অর্ডার করব। আমার ক্লায়েন্ট বলতেছে এটা 1000 নয়, আমি 2000 নিব। তো আমি ওর সাথে কানেক্ট হয়ে আবার বললাম 2000 পিস নিব। ও আমাকে 14.5 অর্থাৎ 3 সেন্ট মাত্র কমায় দিছে। ঠিক আছে? অর্থাৎ 14.5 সেন্ট করছে। তো আপনি স্বাভাবিকভাবে বুঝেন যে ডোমেস্টিক মার্কেট প্লেসে আলিবাবার মতো এরকম কোনো বার্গেনিং এর সুযোগ নাই। ঠিক আছে? কারণ ওরা এমনিতেই একটু প্রোডাক্ট কমায় দেয়। কিন্তু এখানে আপনাকে যেটা করতে হবে যে আপনাকে বেশ একটু সময় দিতে হবে এই জায়গাতে। সময় দিয়ে আপনাকে সেলার গুলোর সাথে কানেক্ট হবে বেশি। কারণ এখানে একটা ব্যাপার আমি দেখেছি, যে সেলার টু সেলার প্রোডাক্টের মানে প্রাইস একটা ভেরি করে। এবং এই সেম প্রোডাক্টটাই আমি আরেকটা ফ্যাক্টরির সাথে কথা বললাম, ও আমার কাছে প্রোডাক্টের প্রাইসে চাইলো 20 আরএমবি। তাহলে এখানে দেখেন 14 আর 20, 4 আরএমবি ডিফারেন্ট হয়ে গেছে। আই ডোন্ট নো, একই প্রোডাক্ট, সেম ফাংশন, সবকিছুই সেম। ঠিক আছে? আমার কাছে আপাত দৃষ্টিতে এটি মনে হয়েছে। ঠিক, এখন তার প্রাইস কেন বেশি এটা আমি জানি না। সো এখন এই 14.8 সেন্টে 14.8 আরএমবিতেই আমি আমার ক্লায়েন্টকে প্রাইস অফার করে ক্লায়েন্ট তাতেও আমার সাথে নেগোশিয়েট করতে চায়। ঠিক আছে? না এটা বাংলাদেশের মার্কেটে এরকমই প্রাইস পড়ে যায়, আপনি আরেকটু কমান। ঠিক আছে? কিন্তু সেক্ষেত্রে তাহলে 20 আরএমবি যদি হয় তাহলে তো সে অ্যাকসেপ্টই করবে না। তাহলে এখন দেখেন যে, তো আমাদেরকে যেটা করতে হবে যে একটা সাপ্লায়ারের সাথে আপনি কখনোই কানেক্ট করে ভালো প্রাইস পাবেন না। আপনাকে বেশ কয়েকটা ফ্যাক্টরির সাথে কানেকশন তৈরি করতে হবে। দেন হচ্ছে আপনি ভালো একটা জায়গাতে আসতে পারবেন প্রাইসের ক্ষেত্রে, এই ডোমেস্টিক মার্কেটের ক্ষেত্রে। এই যে প্রাইস 20 আরএমবি চাইছে আমার কাছে, তাকে আমি 5 সেন্টও কমাইতে পারি নাই। ঠিক আছে? তাহলে আপনি দেখেন যে এখানে বার্গেনিং এর সুযোগ নাই ডোমেস্টিক মার্কেটে। কিন্তু আপনাকে মোর সেলারের সাথে, মোর ফ্যাক্টরির সাথে কানেক্ট হতে হবে। বেশি ফ্যাক্টরির সাথে কানেক্ট হয়ে আপনাকে প্রাইস কম্পেয়ার করে নিয়ে আসতে হবে। এবং সেখানে যেইটা লোয়েস্ট প্রাইস এবং কোয়ালিটি যেটা ঠিক আছে, আপনি সেখানে কানেক্ট হয়ে প্রোডাক্ট পারচেজ করতে পারবেন। ওই জায়গাটাতে তখন আপনি জিতবেন। ঠিক আছে? আচ্ছা, আমরা এরপরে আমি আরেকটু যদি বলতে পারি লাস্টের দিকে বলবো আরকি। হ্যাঁ? ঠিক আছে? আপনারা একটু বলেন যে আমরা দেখতে পাচ্ছি কিনা? হ্যাঁ? আমাদের ইয়েটা দেখতে পাচ্ছি কিনা? স্ক্রিনটা দেখতে পাচ্ছি কিনা? জি স্যার, পাচ্ছি। হ্যাঁ, দেখতে পাচ্ছি স্যার। একটু বড় করে দিন যাতে দেখতে পারেন আর আপনি। হ্যাঁ? এখন দেখেন ক্লিয়ার। আমরা কিন্তু একটু ডকুমেন্টেশন চলে যাচ্ছি। হ্যাঁ? ইম্পোর্ট সেকশনের একটু ডকুমেন্টেশনে চলে যাই আগে। ঠিক আছে? ইম্পোর্ট সেকশনের ডকুমেন্টেশনে চলে যাই। ভেরি ইজি। যে কেউ আইআরসি আপনারা করতে পারবেন। আইআরসি করে নিজেরা প্রোডাক্ট ইম্পোর্ট করতে পারবেন। এত কঠিন কোনো বিষয় নয়। জি। সেই জায়গাটা আমরা কিভাবে না, করব? আমি এখন এটা নিতে একটু চাচ্ছি, আমি 400 পিস। আপনারা কি প্রাইস দিতে পারবেন আমাকে? ১ম এ 400 পিস নিতে চাচ্ছি। আপনি কি প্রাইস দিবেন এখন আমাকে? সবাই একটু আ একটু আনমিউট ফরওয়ার্ড করবেন কাইন্ডলি আমার সবাই একটু আনমিউট করবেন প্লিজ, হ্যাঁ? মিউট করবেন। আনমিউট করে কথা বলার প্রয়োজন হলে আনমিউট করে নিন। আর হচ্ছে যে মিউট অবস্থায় থাকবেন প্লিজ। আমাদের বিজনেস করার ক্ষেত্রে যেটি আপনার কোম্পানি যেভাবে করতে চান সেভাবে কোম্পানি গঠন করতে হবে। সেটা পার্টনারশিপ হতে পারে, আপনার এক মালিকানা কারবার হতে পারে। এক মালিকানা কারবার হলে আপনার কোনো পার্টনারশিপের দরকার নেই। আপনি নিজে ট্রেড লাইসেন্স করে, ওকে, ট্রেড লাইসেন্স করলেন, টিন করলেন, একটা ব্যাংক অ্যাকাউন্ট করলেন। ঠিক আছে? ভেরি সিম্পল। তাহলে আপনার নিজের একটা ডকুমেন্টস তৈরি হলো। ঠিক আছে? এরপরে আপনি কি করবেন? একটা ভ্যাট করবেন। ঠিক আছে? এই ভ্যাট আপনি কখন করতে পারবেন জানেন? আপনি যদি ইম্পোর্ট আ করতে যান, ইম্পোর্ট করতে গেলে আপনার ভ্যাট করতে হবে পরে। ঠিক আছে? ইম্পোর্ট আইআরসি করতে গেলে ভ্যাট পরে করা লাগে। আইআরসির আগে করতে হয় হচ্ছে আপনার চেম্বার অফ কমার্স সার্টিফিকেট। ওকে, এটা আপনার যাদের মাধ্যমে করবেন তারা বলে দিবে। জাস্ট আমি একটু ধারাবাহিকতা মেইনটেইন করে আসি আরকি, হ্যাঁ? তো ট্রেড লাইসেন্স আমরা করব। এটা যারা আইটি বিজনেস, অনলাইনে বিজনেস করবেন তাদের ব্যবসার ধরন হবে আইটি। ঠিক আছে? ট্রেড লাইসেন্সের ব্যবসার ধরন হবে আইটি। আর যদি আপনারা ইম্পোর্ট করতে চান অবশ্যই আপনাদেরকে ট্রেড লাইসেন্সে আমদানিকারক লিখতে হবে। নাহলে আইআরসি পাবেন না। আবার অ্যামেন্ডমেন্ট করতে হবে ট্রেড লাইসেন্স। ঠিক আছে? তাহলে আমরা যদি ইম্পোর্টার হই, অনলাইনে বিজনেস করি, তাহলে একসাথে ২ টা ২ টা অপশনই আমরা ট্রেড লাইসেন্সে দিয়ে রাখবো। আইটি এবং আরেকটা দিব আমদানিকারক সাথে সরবরাহকারী দিতে পারেন। ঠিক আছে? ওকে। তো ট্রেড লাইসেন্স হলো, টিন নাম্বার হলো, ব্যাংক অ্যাকাউন্ট হলো কোম্পানির নামে। এই ৩ টা হওয়ার পরে আপনি ভ্যাট করবেন। যেটাকে আমরা বিন বলি। ঠিক আছে? বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার। এরপরে হচ্ছে আপনার একটা লাগবে চেম্বার অফ কমার্সের সার্টিফিকেট। অর্থাৎ আইআরসি করতে গেলে আপনার একটা চেম্বারের সদস্য হতে হয়। ঠিক আছে? কোনো অ্যাসোসিয়েশনের মেম্বারশিপ নিতে হয়। এইটা ঢাকা চেম্বার অফ কমার্স আছে, তারপরে অন্যান্য মোটর পার্টস অ্যাসোসিয়েশন আছে, ইলেকট্রনিক্স অ্যাসোসিয়েশন আছে, গ্রোসারি অ্যাসোসিয়েশন আছে। অনেকগুলো বাংলাদেশে অ্যাসোসিয়েশন আছে। আপনাদের নিজের ডিস্ট্রিক্টেও চেম্বার অফ কমার্স আছে। সেখান থেকে আপনি একটা চেম্বার অফ কমার্সের সার্টিফিকেট অর্থাৎ মেম্বারশিপ সার্টিফিকেট নিয়ে নিতে হবে। নেওয়ার পরে হচ্ছে আপনি আইআরসি এপ্লাই করতে পারবেন। ঠিক আছে?
ইম্পোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট। আর যদি কারো এক্সপোর্ট করার চিন্তা ভাবনা থাকে তখন আপনি ইআরসি অ্যাপ্লাই করবেন, ঠিক আছে? ইআরসি, আইআরসি, ইম্পোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট, এক্সপোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট, জাস্ট এই পিটোপি, জাস্ট রিভার্স হয়। ইম্পোর্ট করতে গেলে যেই ডকুমেন্টস লাগে আপনি যদি এক্সপোর্টার হন আপনাকে ওই ডকুমেন্টসই তৈরি করতে হবে, ঠিক আছে? তাহলে আমাদের 4টা ডকুমেন্টস কমপ্লিট হয়ে গেল। ট্রেড লাইসেন্স, 3 সার্টিফিকেট, ব্যাংক, চেম্বার অফ কমার্স। চেম্বার অফ কমার্স করতে আপনার যদি লোকালে করেন মনে হয় 2-3 হাজার টাকা লাগতে পারে, তার বেশি লাগার কথা না সম্ভবত, ঠিক আছে? ঢাকাতে একটু বেশি লাগে, ঢাকা চেম্বার অফ কমার্স সবচেয়ে বেশি লাগে, ঠিক আছে? আর এর বাইরে ছোট ছোট অনেক অ্যাসোসিয়েশন আছে, সেখানে কম লাগে, ঠিক আছে? সো আপাতত আপনার ছোট কোনো অ্যাসোসিয়েশন থেকে মেম্বারশিপ নিয়ে আইআরসি করে ফেলবেন, এটি আমার কাছে সবচেয়ে বেস্ট মনে হয়। ওকে, গেল। এরপরে জাস্ট একটা একটু ইন্টারাপ্ট করবো, আমি সরি, যে আমি জানতে চাচ্ছিলাম আইটিটা কেন বললেন, আমি ঠিক ধরতে পারিনি, আরেকবার একটু বলবেন আমরা কাইন্ডলি? যদি অনলাইনে বিজনেস করি তাহলে অনলাইনে বিজনেস করতে গেলে আপনার ট্রেড লাইসেন্সে বিজনেসের ধরন থাকতে হবে আইটি, হ্যাঁ? আইটি অর্থাৎ হচ্ছে যে অনলাইন বিজনেসের ক্যাটাগরি হচ্ছে যে বাংলাদেশ সরকার যে অনলাইন বিজনেস আসার পরে ট্রেড লাইসেন্স একটা ক্যাটাগরি আগে ছিল না এটা, হ্যাঁ? যে একটা কি ক্যাটাগরি দেওয়া যায় যারা অনলাইনে বিজনেস করে তাদের জন্য, হ্যাঁ? ঠিক তাদের জন্য এই আইটিটা মানে করে রাখছে আর কি, হ্যাঁ? সো আপনি যদি অনলাইনে বিজনেস করেন তাহলে আপনার ট্রেড লাইসেন্সে আইটি কথা উল্লেখ থাকতে হবে, ঠিক আছে? থ্যাংক ইউ। স্যার এগুলো করতে টোটাল কত টাকা কস্টিং আসতে পারে? আপনার ধরেন যে আপনার ট্রেড লাইসেন্স ধরেন যে 10K, ঠিক আছে? ট্রেড লাইসেন্স হয়তো বা 10,000 যদি ঢাকা সিটি কর্পোরেশন বা এদিকে হয়, আর যদি আউট অফ ঢাকা হয় তাহলে এখানে অনেক কম লাগবে, এটা আপনারা জেনে নিতে পারেন, ঠিক আছে? আই থিংক ঢাকার বাইরে তো অবশ্যই এত লাগে না, ঠিক আছে? অনেক কম খরচ ঢাকার বাইরে, এটি হচ্ছে ট্রেড লাইসেন্সের খরচ। টিন সার্টিফিকেট করতে টাকা লাগে না, ঠিক আছে? ব্যাংক অ্যাকাউন্ট করতেও তো টাকা লাগে না। তো শুধুমাত্র আপনার এখানে লাগতেছে ট্রেড লাইসেন্সের টাকাটা, ঠিক আছে? আর ভ্যাট করতেও কোনো টাকা লাগে না, ঠিক আছে? ভ্যাট করতেও কোনো টাকা লাগে, কিন্তু প্রতি মাসে ভ্যাট জমা দিতে হয়, ঠিক আছে? ভ্যাট রিটার্ন দিতে হয়। আমরা যেমন প্রতি বছরে ইনকাম ট্যাক্স দেই, ঠিক ওরকম প্রতি বছরে প্রতি মাসে ভ্যাট জমা দিতে হয়। এখন আবার এটা কোয়ার্টারলি করে ফেলছে, অর্থাৎ এখন কেউ চাইলে 3 মাস অন্তর অন্তর ভ্যাট জমা দিতে পারে, ঠিক আছে? এর আগে এটা 1 মাস বাধ্যতামূলক ছিল প্রতি মাসে। তো এখন এটাকে কোয়ার্টারলি করে ফেলছে, ওকে? তাহলে আপনার সেল এর উপরে হচ্ছে ভ্যাট হয়। আপনার সেল থাক না থাক আপনাকে ভ্যাট রিটার্ন দিতে হবে, ঠিক আছে? সেটা জিরো হইতে পারে, যদি আপনার লাভ না হয় আপনি জিরো রিটার্ন দিতে পারেন, ঠিক আছে? স্যার আইআরসি প্রসিজারটা একটু বলবেন কাইন্ডলি। হ্যাঁ, আইআরসি আইআরসি প্রসিজার এবং কস্টিং। আইআরসি হচ্ছে যে আপনার আইআরসির অনেকগুলো স্ল্যাব ভাগ করা আছে, ঠিক আছে? স্ল্যাব ভাগ করা আছে, সেইটাতে আপনি কোন স্ল্যাব নিতে চাচ্ছেন এটা সিলেকশনের উপরে ডিপেন্ড করবে আইআরসির হচ্ছে যে খরচটা। আমি তারপরে একটু বলে দিচ্ছি, আপনি দেখেন যদি আপনি 5 লাখ টাকা পর্যন্ত সর্বোচ্চ রাখতে চান বছরে, ঠিক আছে? তাহলে আপনার যে নিবন্ধন ফি আসবে সেইটা হচ্ছে 5,000 টাকা, ঠিক আছে? অর্থাৎ আপনি এখানে লিমিট পাবেন হচ্ছে 5 লাখ টাকা, বছরে আপনি 5 লাখ টাকার প্রোডাক্ট আমদানি করতে পারেন। তো এইটার জন্য আপনার নিবন্ধন ফি হচ্ছে বর্তমানে 5,000 টাকা, ঠিক আছে? আর রিনিউয়াল ফি আসবে এটার 3,000 টাকা, ঠিক আছে? আমি এটা মনে হয় আপনাদের গ্রুপে দিয়ে দিলে ভালো হবে, তাই না? এটা আরো ক্লিয়ার পরে বুঝে নেবেন। আমি বলে নিই একটু। তা 5 থেকে 25 লাখ, ঠিক আছে? স্ল্যাব ভাগ করা আছে এভাবে। যদি 5 থেকে 25 লাখ হয় আপনার টোটাল আমদানি বছরে, তাহলে আপনার এখানে নিবন্ধন ফি আসবে 10,000 টাকা এবং বছরে রিনিউয়াল ফি হবে 6,000 টাকা। আর যদি 50 লাখ থেকে 1 কোটি টাকা হয় আপনার লিমিট বছরে, তাহলে আপনার 30,000 টাকা আপনার নিবন্ধন ফি আসবে। এবং না সরি, এটা বাড়াইছে। এটা বাড়াইছে, আগে ছিল 30,000 এখন 40,000 এবং এটা রিনিউয়াল ফি আসবে 15,000। আর যদি আপনি 1 কোটি থেকে 5 কোটি টাকা পর্যন্ত নেন তাহলে 50,000 টাকা আপনার নিবন্ধন ফি, 22,000 টাকা বছরে আপনার দিতে হবে রিনিউয়াল ফি। এরপরে 5 কোটি থেকে 20 কোটি পর্যন্ত আছে, এখানে 60,000, তারপরে 50 কোটি পর্যন্ত আছে, এখানে 70,000, এরপরে আরো আছে 80,000। এইভাবে আপনার স্ল্যাব ভাগ করা রেনুয়াল আছে। ফিটা কি? হ্যাঁ? মানে রেনুয়াল ফিটা কি? রিনিউয়াল ফি হচ্ছে আপনার বছরে এটা রিনিউ করতে হয়, ঠিক আছে? প্রতি বছর। মানে প্রথম বছর যদি আমি মানে 5 দিয়ে করি, পরের বছর কি 3,000 এরকম? হ্যাঁ, রাইট, রাইট। আচ্ছা। পরের বছর হচ্ছে আপনার প্রতি বছর 3,000, ঠিক আছে? তো স্যার, এক্ষেত্রে যেটা হয় যে একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে কি যে আমি যদি এখন 5 লাখ থেকে 25 লাখের স্ল্যাব যদি নিলাম ফর এক্সাম্পল এই বছরে, সামনের বছর আমি যদি আমার লিমিট বাড়াতে চাই তাহলে সেক্ষেত্রে কি করা হ্যাঁ, লাগবে? আপনি খুব সহজেই এটি লিমিট বাড়িয়ে নিতে পারবেন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? আচ্ছা, লিমিট বাড়ানোর অপশন থাকবে, তখন আপনি লিমিট বাড়িয়ে নেবেন, ঠিক আছে? ওকে, জি। ওকে। তো এই হচ্ছে যে এটা হচ্ছে যে তাহলে আইআরসির খরচটা আমরা একটা আইডিয়ার মধ্যে নিয়ে নিলাম, ঠিক আছে? এটা আসলো। আর এই তো খরচ, আর কিছুই কিন্তু খরচ নাই, ঠিক আছে? এই হচ্ছে তাহলে আপনার পূর্ণাঙ্গ একটা বিজনেস ডকুমেন্টস তৈরি হয়ে গেল ইম্পোর্ট করার জন্য, ঠিক আছে? হ্যালো স্যার, যদি আপনি ইম্পোর্ট না করেন, আপনি না করলেন, আপনি লাইসেন্সটা প্রতি বছর রিনিউ করতে হবে সেক্ষেত্রে, প্রশ্ন হচ্ছে না। হ্যাঁ? স্যার একটা কোশ্চেন ছিল। হুম। স্যার বলছি, অনেক সময় থার্ড পার্টি থাকে না যারা লজিস্টিক আর কি, লোকাল বা ইন্টারন্যাশনাল, আমি যদি তাদেরকে দিয়ে ইম্পোর্ট করি অলওয়েজ, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে কি আমার আইএসসি করতে হবে? না, না, ওইটা তো আমরা বলছি, ওটা তো আপনি ডোর টু ডোর করবেন। ওখানে তো আপনার কোনো ডকুমেন্টস লাগবে না, তাই না? এটা আমরা বলছি যদি আপনি নিজের কোম্পানির নামে ইম্পোর্ট করতে চান, নিজের কোম্পানির নামে প্রোডাক্ট আনতে চান, তখন হচ্ছে আপনার এই ডকুমেন্টস গুলো লাগবে, ঠিক আছে? আচ্ছা, ডোর টু ডোরের মাধ্যমে আনলে তো আপনার লাগছে না এটা। ডোর টু ডোর তার ডকুমেন্টস নিয়ে এসে আপনাকে দিচ্ছে। ক্লিয়ার? ওকে, তাহলে আমাদের এরপরে লাগছে চেম্বার অফ কমার্স হয়ে গেল। ওকে,
এই চেম্বার অফ কমার্স তো আমি বললাম আপনাদের কত খরচ হয়। যদি আপনার নিজের ডিস্ট্রিক্ট থেকে করতে পারেন সেক্ষেত্রে কম খরচ হয়। ঢাকার মধ্যে ছোট, ছোট অনেক অ্যাসোসিয়েশন আছে। এখানে এট লিস্ট হয়তো আপনি ধরে রাখেন টোটাল ৬ থেকে ১০,০০০ টাকা এরকম খরচ যেতে পারে। ঠিক আছে? ওকে। এই ডকুমেন্টস গুলো হয়ে গেল। আমরা হয়ে যাওয়ার পরে আমরা ইম্পোর্ট করার জন্য প্রস্তুত। ঠিক আছে? আমরা এখন ইম্পোর্ট করার জন্য প্রস্তুত। তো স্যার ইম্পোর্ট একটা কোয়েশ্চেন করতে পারি? হুম। স্যার এটা হচ্ছে আমরা নিজেদের কোম্পানি খুললাম। আমি যদি এখন সাপোজ আমি ইলেকট্রনিক্স জিনিস দিয়ে কাজ শুরু করলাম। আমি সে একটা ক্যাটেগরিতে খুললাম। তারপরে আমি বিজনেস এক্সপান্ড করতে চাই। টোটালি ডিফারেন্ট একটা ক্যাটেগরি যেটা ধরেন ক্লথ। হুম। সেই ক্ষেত্রে কি আমাকে আরেকটা কোম্পানি খুলতে হবে নাকি আমি এই কোম্পানির আন্ডারেই একটা উইং অ্যাটাচ করে নিতে পারবো? না, আপনি দেখবেন আপনি এই কোম্পানি দিয়েই করতে পারবেন। আলাদা কিছু লাগবে না। যদি না আপনি ডেঞ্জার কোনো কোয়ালিটিতে ক্যাটেগরিতে শিফট না হন। লাইক দ্যাট আপনি কেমিক্যাল নিয়ে আসবেন। সেক্ষেত্রে আপনার এই আইএস এটা দিয়ে হবে না। ঠিক আচ্ছা আছে? বুঝতে পেরেছি। আর ইউজুয়ালি আপনি সব গুডস করতে পারবেন। বাট কিছু গুডস আছে একেবারে ডেঞ্জার গুড যেগুলো টোটালি ভিন্ন ধরনের পারমিশন লাগে। ঠিক আছে? সেক্ষেত্রে আমাকে ফি অ্যাডিশনাল টাকা খরচ হবে আমাকে এটাকে এডিশনাল এড করতে হবে কি গেলে। তখন ওই যে আপনার ট্রেড লাইসেন্সটাই চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে? আপনার তখন ট্রেড লাইসেন্সে আপনাকে ভিন্নভাবে পারমিশন দিবে। হ্যাঁ? যেমন আপনি কেমিক্যাল আপনি দেখবেন ট্রেড লাইসেন্সে লেখা থাকে আপনি কেমিক্যাল ইম্পোর্ট করতে পারবেন না। ঠিক আছে? তাহলে কি হলো আপনি কেমিক্যাল ইম্পোর্ট করতে গেলে তাহলে পুনরায় আপনাকে আবার ট্রেড লাইসেন্স চেঞ্জ করতে হবে। ইউজুয়ালি অন্যান্য গুডস এর ক্ষেত্রে আপনি এটা দিয়েই করতে পারবেন। চেঞ্জ করার দরকার হবে না। ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে আমি যদি ঢাকা চেম্বার অফ কমার্স এর মেম্বার হই কিংবা ছোটখাটো ঢাকার ভিতরে অন্য কোনো অ্যাসোসিয়েশনের মেম্বার হই, কোনো কি বেনিফিট আছে যে আমি ঢাকা চেম্বার অফ কমার্স এর মেম্বার হলাম বা ওটার না, মেম্বার না হলাম? বেনিফিট বলতে কি আপনি ধরেন হচ্ছে যে কোথায় গেলেন? ধরেন বনানী স্টার কাবাবে খেতে গেলেন আর হচ্ছে যে 5 স্টার হোটেলে একটু চা খেতে গেলেন। জাস্ট আমার কাছে মনে হয় এটি এরকম। ঠিক আছে? ওইখানে একটু চায়ের দাম বেশি, এখানে একটু চায়ের দাম কম। আচ্ছা, তাই মানে না? এক্সট্রা জাস্ট কোনো আমি অ্যাজ না বিজনেসম্যান এখানে আমার এমন কোনো কিছু এক্সট্রা নেই। বেনিফিট নাই। এমন কিছু নেই। আচ্ছা, ঠিক আছে। জি। ওকে। অ্যা একটা কথা যে বলেছিলেন যে ধরেন ৫ লাখ থেকে ২০ লাখ বা ২৫ লাখ যেটাই হোক হোয়াটএভার ইট ইজ এখানে আমি স্ল্যাবটা সিলেক্ট করলাম ১ বছরের জন্য। সামহাউ আমি দেখতেছি যে আমার প্রোডাক্টের পাশাপাশি ফর এক্সাম্পল আমার এক ছোট ভাই এসে বলল যে ভাই আমার এই প্রোডাক্টগুলো নিয়ে এসে দাও। আমি তারটা নিয়ে এসে দিলাম। তার থেকে যে টাকাটা ছিল তার থেকে বেশি হয়ে যাচ্ছে। এটার জন্য কি কোনো ধরনের কোনো প্রবলেম হতে পারে বা প্রবলেম হয়? এইটা বিষয় যদি একটু ক্লিয়ার করতেন। আপনার কোয়েশ্চেনটা আমি আবার জিজ্ঞেস করব। আপনি একটু নোট করে রাখেন। ঠিক আছে? আমি ঠিক ক্যাচ করতে পারিনি। জি। ঠিক আছে? আমি আ আমি আবার ওকে। আপনাকে জিজ্ঞেস করব আব্দুল শফিক ভাই। ওকে। আচ্ছা, আমরা এরপরে আমরা আইআরসি করে ফেলছি ধরেন যে আমরা ইম্পোর্ট করার জন্য প্রস্তুত। তাহলে ইম্পোর্ট করার জন্য তখন আমাদের কি করতে হবে? চলে আসি একটু যদি নিচের দিকে। এই স্লাইডটা আপনারা দেখেন একটু। আমরা ইম্পোর্ট করার জন্য আমাদের তাহলে কি করতে হবে অ্যাকচুয়ালি আমাদের রোল কি থাকবে? ঠিক আছে? তাহলে ইম্পোর্ট করার জন্য তখন আমাদের একটা ফ্যাক্টরির সাথে কানেক্ট হতে হবে। রাইট? একটা সেলার অর্থাৎ এক্সপোর্টার। দেখেন এই এক্সপোর্টারের আরো কিছু নাম আছে। কনসাইনর, বেনিফিশিয়ারি, সেলার। ঠিক আছে? যেভাবেই হোক ডকুমেন্টসে হয়তো বিভিন্ন সময় বিভিন্ন নাম আসতে পারে। তো এই এক্সপোর্টারের সাথে আমরা কানেক্ট হব। কানেক্ট হয়ে সোর্সিং করে প্রাইসিং করব। প্রাইসিং করার পরে সেলারকে আমি জানাবো আমার প্রোডাক্ট কোথা থেকে লোড হবে, কোন পোর্টে ডিসচার্জ হবে, শিপিং টার্মস কি হবে, এই সবকিছু আমরা জানবো। ফ্যাক্টরি থেকে প্রোডাক্টের প্রাইস, আমি কত পিস কিনবো, আমার প্রোডাক্টের টার্মস কি, আমার প্রোডাক্টের ওয়ারেন্টি হবে কি, গ্যারান্টি দিবে কি সেলার, কত কার্টুন প্রোডাক্ট থাকবে, মডেল নাম্বার কি, প্রোডাক্টের ফিচারগুলো থাকবে। এভরিথিং আমার এই সেলারের সাথে কথা বলে নেগোশিয়েট করে নিতে হবে। আফটার সেলস সার্ভিস কি হতে পারে? ঠিক আছে? সেলার প্রোডাক্ট শিপমেন্ট করার পরে পেমেন্ট কতদিন পরে পাবে? এই যে যেই ডিটেইলস আমরা সেলারের কাছ থেকে নিবো, নেওয়ার পরে সেলারকে আমরা যদি সেলারের সাথে আমার ফাইনালি নেগোশিয়েট হয় বা আমি ডিসাইড করি যে হ্যাঁ, আমি তোমার থেকেই পণ্য পারচেজ করব। তো সেক্ষেত্রে আমরা সেলারকেও বলবো একটা প্রোফর্মা ইনভয়েস ইস্যু করতে। অর্থাৎ পিআই আমরা বলি এটাকে সংক্ষেপে প্রোফর্মা ইনভয়েস। আমরা একটা প্রোফর্মা ইনভয়েস সেলারকে ইস্যু করতে বলবো। সেখানে প্রোডাক্টের যেই বর্ণনাগুলো থাকবে এবং আমরা সেলারদের সাথে যে ধরনের কথা বললাম, যেই ধরনের টার্মস অ্যান্ড কন্ডিশন হইলো, সেলার বলল, এই সবকিছু এই পিআইতে উল্লেখ করা থাকবে। এটা যদি ১ পেজ হয় বা ২ পেজ হয়, ৩ পেজ হয় হতে পারে। অর্থাৎ আপনি A to Z সমস্ত কন্ডিশন পিআইতে উল্লেখ করে নিতে হবে। যেন পরবর্তীতে কোনো ইস্যু তৈরি না হয়। এবং এই পিআই অনুযায়ী কিন্তু আপনাকে এলসি করতে হবে। অর্থাৎ পিআইতে যত ধরনের টার্মস অ্যান্ড কন্ডিশন থাকবে, আপনার এলসি করার সময় এলসির ফিল্ডগুলোতে এই তথ্যগুলো উঠে আসবে। ঠিক আছে? যে কারণে পিআইটা খুব ইম্পোর্টেন্ট। পিআইতে কোনো ধরনের তথ্য যদি বাদ যায়, এটা যদি পরবর্তীতে আপনার ডিসফেভারে যেতে পারে বা আপনার জন্য ক্ষতি হতে পারে, পরে কিন্তু সেইটা আপনি সলভ করতে পারবেন না। সো যে কারণে পিআই আসার পরে আমাদেরকে পিআইটা পূর্ণাঙ্গভাবে এনালাইসিস করে দেখতে হবে। এখানে এসএস কোড থাকে প্রোডাক্টের,
প্রোডাক্টের ভ্যালু থাকে, ঠিক আছে? তো এইগুলো আমাদেরকে দেখে ট্যাক্স ক্যালকুলেশন করার আগে যেহেতু আপনি ডোর টু ডোর এজেন্ট এখানে উপস্থিত নাই বা আমি ডোর টু ডোর এজেন্টকে নিচ্ছি না, আমি নিজে ইম্পোর্ট করতেছি, তাহলে অবশ্যই আমাকে এখানে আগে থেকে প্রোডাক্টের ট্যাক্স ক্যালকুলেশন বের করে ফেলতে হবে, ঠিক আছে? এবং টোটাল খরচ আমার ওই যে আমি বলছিলাম এখন ল্যান্ডিং কস্ট, অর্থাৎ এখন কিন্তু ডোর টু ডোর নাই, তাহলে এখন আমার ল্যান্ডিং কস্ট কত এটা ক্যালকুলেশন করতে হবে। তারপরে ভ্যাট ট্যাক্স সহ আপনার কাছে প্রোডাক্ট আসা পর্যন্ত আপনার কত খরচ যাচ্ছে এটা আপনাকে পূর্ণাঙ্গভাবে হিসাব করে ফেলতে হবে, নাহলে আপনি প্রোডাক্ট কিনে লসে পড়ে যাবেন, ঠিক আছে? তাহলে এই পিআইটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আমরা সেলার থেকে পিআইটা বুঝে নিব, বুঝে নিয়ে পিআইতে সেলারের সিল সাইন থাকবে এবং আমরা এটাকে প্রিন্ট করে নিব, প্রিন্ট করে আমাদের সিল এবং সাইন দিলে এটা ভ্যালিড হবে। তো এখন পিআই নেওয়ার পরে পিআই নেওয়ার পরে দেখেন পিআইটা দেখাই আমি একটু। এই যে ধরেন একটা পিআই, জাস্ট কোম্পানির নাম ডিটেলস থাকবে, প্রোফার্মা ইনভয়েস যেটা ইনভয়েস নাম্বার থাকবে, ঠিক আছে? তারপরে ওদের যে ব্যাংক অ্যাড্রেস থাকবে, তারপরে হচ্ছে যে আমাদের কোম্পানির নাম থাকবে, অ্যাড্রেস থাকবে, তারপরে হচ্ছে যে ভায়া কিভাবে ইয়ারে শিপমেন্ট হবে নাকি আপনার সিতে শিপমেন্ট হবে এটা থাকবে, পোর্ট অফ লোডিং কোন পোর্ট থেকে লোডিং হবে, ঠিক আছে? তারপরে শিপিং মার্ক কি হবে, কোন পোর্ট থেকে ডিসচার্জ হবে, বেনিফিশিয়ারি ডিটেলস থাকবে এখানে, এনিওয়ে এসএস কোড থাকবে, পণ্যের কোয়ান্টিটি থাকবে, পণ্যের ভ্যালু থাকবে, টোটাল অ্যামাউন্ট থাকবে, পণ্যের ডিটেলস এখানে থাকবে, বর্ণনা কোন টার্মস আমরা প্রোডাক্ট পারচেজ করছি এটা থাকবে, ঠিক আছে? আরও যদি এখানে আপনার সাথে অন্য কোনো টার্মস অ্যান্ড কন্ডিশন হয়ে থাকে সেগুলো সব এইখানে দেখেন উল্লেখ থাকবে। পেমেন্ট টার্মস কি 100% এলসি এট সাইট, ঠিক আছে? তারপরে ট্রেড টার্মস হবে ইএক্সডব্লিউ, এখানে অন্য কোনো টার্মস থাকলে সেটা উল্লেখ থাকতে হবে। পার্সিয়াল শিপমেন্ট অ্যালাউড কিনা সেটা উল্লেখ থাকবে, ট্রান্সশিপমেন্ট অ্যালাউ হবে কিনা এটা উল্লেখ থাকবে। এই পার্সিয়াল শিপমেন্ট মানে কি? পার্সিয়াল শিপমেন্ট মানে হচ্ছে যে আপনি একটা এলসি করলেন, এলসি করার পরে আপনার টার্মস এন্ড কন্ডিশন থাকলেও তুমি এই এলসি টোটালটা একবারে শিপমেন্ট দিবা না, পার্ট বাই পার্ট শিপমেন্ট দিবা, ঠিক আছে? এটি সাধারণত গার্মেন্টস এর ক্ষেত্রে এটা একটু বেশি হয়, ঠিক আছে? এটা হচ্ছে যে পার্সিয়াল শিপমেন্ট। আর হচ্ছে ট্রান্সশিপমেন্ট অ্যালাউ হবে কিনা এটা আপনি বলুন, অর্থাৎ আপনার কন্টেইনারটা চায়না থেকে সরাসরি চিটাগাং পোর্টে আসবে কিনা, নাকি ট্রান্সশিপমেন্ট হবে, অর্থাৎ ট্রানজিট হবে, হয়তো সিঙ্গাপুর গেল, শ্রীলঙ্কা গেল, নাকি মালয়েশিয়া গেল, এরপরে বাংলাদেশ এইভাবে আপনার ট্রান্সশিপমেন্ট অ্যালাউ হবে কিনা, ঠিক আছে? এগুলো আপনার উল্লেখ থাকবে সবকিছু পিআইতে, ঠিক আছে? ওকে। পিরিয়ড অফ ডকুমেন্টস প্রেজেন্টেশন 7 ডেজ আফটার দ্য শিপমেন্ট, অর্থাৎ শিপমেন্ট হওয়ার পরে সেলার কতদিনের মধ্যে ডকুমেন্ট সাবমিট করবে এইটা এখানে উল্লেখ থাকবে। প্রোডাক্টের ওয়ারেন্টি গ্যারান্টি যে বলছি সবকিছু এখানে টার্মস এন্ড কন্ডিশন কিন্তু উল্লেখ থাকবে, ওকে। এটার বাইরে যত ধরনের কিছু আপনি মনে করেন এখানে দিতে হবে, আপনার মতো করে দুজনের সাথে একসাথে কথা বলে এখানে আপনি অ্যাড করে নিতে পারেন কন্ডিশনগুলো, ওকে। এটা হচ্ছে কি? এটা হচ্ছে পিআই, রাইট? তাহলে আবার আমরা উপরের দিকে একটু ফিরে যাই। আপনারা একটু বুঝতে পারছেন কিনা? একেবারেই কিন্তু সহজ, এত কঠিন কিছু নয়। আই জি থিংক স্যার, বুঝতে পেরেছি। সহজ করে বুঝতে পারছেন। এটা কোনো ধরনের জটিলতা কোনো কিছুই নাই। আমরা এটাকে জটিল করে দেখি, মানুষ বুঝায় ওরকম। জটিল ফাংশনগুলো আমাদের দরকার নাই। জটিল ফাংশনগুলো সিএনএফ এজেন্টের কাজ। ঠিক আছে? আমাদের ইম্পোর্টার কাজ হচ্ছে যে ডকুমেন্টেশন গুলো বুঝা, ব্যাংকে যাওয়া, এলসি করা, এই জটিল পার্টগুলো দেখবে সিএনএফ এজেন্ট, কাস্টমস, এগুলো আমাদের কাজ না। ঠিক আছে? অথচ বাংলাদেশে অনেকেই এই জটিল পার্টগুলো নিয়ে বেশি মানে ঝামেলা করে। ঠিক আছে? যেগুলো আমাদের ফাংশন না। ঠিক আছে? ট্যাক্স অ্যাসেকুরাতে ট্যাক্স বিল অফ এন্ট্রি করবে। ঠিক আছে? বিল অফ এন্ট্রি করবে আমার সিএনএফ। ট্যাক্স কাস্টমস এর সাথে কানেক্ট হবে আমার সিএনএফ। তো আমার তো দরকার নেই এখানে এত কিছু প্যারা নেওয়ার। তাই না? আমার জানা দরকার কিভাবে আমি এলসি করব, কিভাবে আমি সোর্সিং করব, কিভাবে প্রোডাক্টটা আমি বুঝে পাবো, কিভাবে প্রোডাক্টের কোয়ালিটিটা ধরে রাখবো, কিভাবে প্রোডাক্টটা কম দামে কিনতে পারবো। এগুলো আমার দরকার। তাহলে আসেন, এখন কি হবে? এখন দেখেন যে আমরা তাহলে এই পিআই যখন সেলার পাঠিয়ে দিবে আমরা প্রিন্ট করে নিলাম, আমরা এটাকে সিগনেচার করে ভেরিফাই করে নিলাম, ওকে। এরপরে আমরা কি করব? আমরা কি ব্যাংকে যাবো এলসি করতে? কে বলতে পারবেন? নো। আমরা কোথায় যাব এখন? তাই না? আমরা এখন কমার্শিয়াল ইনভেস্ট করতে মনে হয় প্লেন। আমরা কোথায় যাব? আমরা এখন যাব হচ্ছে যে ব্যাংকে সরাসরি এলসি না গিয়ে আমরা কানেক্ট হব কোথায়? আমাদের সিএনএফ এজেন্টের সাথে। ঠিক আছে? যে আমাকে আমার প্রোডাক্টের ট্যাক্স ক্যালকুলেশনটা বের করে দিবে, এইচএস কোডটা ঠিক আছে কিনা বের করে দিবে, এই ভ্যালুটা ঠিক আছে কিনা এটা আমাকে কনফার্ম করবে। এটা বুঝাতে পারছি? তাহলে আমি ব্যাংকে যাব না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমি ক্লিয়ার না হই আমার প্রোডাক্টের ট্যাক্স ক্যালকুলেশন কত আসবে। ঠিক আছে? তার কারণ হচ্ছে এইখানে আপনি দেখবেন যে একটা ভ্যালু দেওয়া আছে $2, অর্থাৎ আমি চায়না থেকে ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট পারচেজ করব, ফ্যাক্টরির সাথে আমার নেগোসিয়েশন হয়েছে $2, ওকে। তাহলে কি এই $2 আপনি জানছেন প্রোডাক্ট কিনছেন $2 থেকে, কিন্তু কাস্টমসে তো ট্যাক্স $2 নাও হতে পারে, তাই না? কাস্টমসের এই ট্যাক্স এই প্রোডাক্টের জন্য $2 নাও হতে পারে। এটা জানে কে তাহলে? এটা জানে হচ্ছে কাস্টমস অথরিটি, এবং এইটা জানতে পারে সিএনএফ এজেন্ট। এটা একটু জটিল মনে হচ্ছে না? কারণ কি এটা? কারণ হচ্ছে বাংলাদেশে এই যে দেখেন প্রত্যেকটা প্রোডাক্টের এইচএস কোড
ঠিক আছে, এইচএস কোড আছে, অর্থাৎ পণ্যের পরিচিতি শনাক্তকরণ নাম্বার বলি আমরা, হারমোনাইজড কোডিং সিস্টেম, অর্থাৎ প্রত্যেকটা প্রোডাক্টের এই এইচএস কোড আছে এবং এই এইচএস কোড কাস্টমসের ডাটা সফটওয়্যার এসআই করে সফটওয়্যার এন্ট্রি দেওয়া আছে ট্যাক্সে। ঠিক আছে, সো যখন কাস্টমস অথরিটি এই এইচএস কোড দেখবে, দেখে সে আইডেন্টিফাই করে ফেলবে এটি আপনার কি প্রোডাক্ট আসছে এবং এটা ট্যাক্স কত, এটার ভ্যালু কত। এটা সে কম্পিউটারে প্রেস করলে এই টোটাল ভ্যালু চলে আসবে, এটার ভ্যালু কত ডলার আছে। এখন এরকম যদি হয় যে আপনার এই প্রোডাক্টের ভ্যালু ছিল $2, ওকে, তাহলে আপনি প্রোডাক্টের ট্যাক্স ক্যালকুলেশন কিভাবে করতেন? আমি একটু একটা ব্ল্যাঙ্ক শিট যদি নিতে পারি একটু দেখাতে পারবো তাহলে ভালো। স্যার আমার ডিসপ্লে কিছুই দেখাচ্ছে না। স্যার আপনার একটু স্ক্রিন শেয়ার করা লাগবে। ডিসপ্লেতে আমরা কিছু দেখতে পাচ্ছি না আসলে। ওয়েট, আমি স্ক্রিন শেয়ার করছি। ঠিক আছে, আমরা পাচ্ছিলাম। এক্সেলে কেউ পাচ্ছে না। আমরা তো দেখতে পাচ্ছিলাম। 1 মিনিট, আমি স্ক্রিন শেয়ার করছি, তারপরে দেখি কোনটা দেখতে পাচ্ছেন কিনা। ঠিক আছে, এটা তো দেখতে পাচ্ছেন তাই না? জি জি দেখতে পাচ্ছি। না স্যার কিছু দেখা যাচ্ছে না। এটা দেখতে পাচ্ছেন, এই স্ক্রিন দেখতে পাচ্ছেন এখন? পাচ্ছি জি, স্যার। জি, green color। হ্যাঁ, কোনো স্ক্রিন দেখতে পাচ্ছি না। কোন স্ক্রিন দেখতে পাচ্ছেন না? কি বলেন? না স্যার আমি শুধু আপনার লোগোটা দেখছি, পাচ্ছে না। দেখা যাচ্ছে। হ্যাঁ, স্যার জি, যেহেতু জি। আপনার ওই দেখা সোর্স যাচ্ছে। লার্নিং একাডেমির লোগোটাই দেখা যাচ্ছে, আর কিছু দেখা যাচ্ছে না। না, যদি তারা দেখতে একজন পাচ্ছেন? যারা দেখতে পাচ্ছেন তাদের আমার সমস্যা তাহলে। আমার সাইড থেকে প্রবলেম নাই, যদি একজনও দেখতে পান। ঠিক আছে, হ্যাঁ স্যার ঠিক আছে। দেখা আচ্ছা, যাচ্ছে। ব্ল্যাঙ্ক শিটটা দেখতে পাচ্ছেন? যাদের দেখা যাচ্ছে না দেখা তারা যাচ্ছে। বের হয়ে আবার ঢোকেন। এই ব্ল্যাঙ্ক শিটটা দেখা যাচ্ছে তো? হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে আমরা বলছিলাম যে আমরা একটা প্রোডাক্ট চায়না থেকে কিনলাম, এটা আমরা ভ্যালু করলাম $2। ঠিক আছে, তাহলে তাহলে কি হবে? আমরা $2 যদি ভ্যালু হয়, তাহলে আমাদের স্বাভাবিকভাবে ট্যাক্স ক্যালকুলেশন কিভাবে হবে? ঠিক আছে, ধরেন এখানে 2 ইন্টু 123 ইন্টু প্রোডাক্টের টিটিআই, সে ধরলাম এইটা একটা টি শার্ট। ঠিক আছে, ওকে, এটা একটা টি শার্ট, এটার টিটিআই হচ্ছে 110%। এই টিটিআইটা কোথায় পাবেন আপনারা? ট্যারিফ ভ্যালুতে। অর্থাৎ আপনি যদি এনবিআর এর ওয়েবসাইটে ঢুকেন, তাহলে 2026-27 এর ট্যারিফ ভ্যালু অলরেডি বের হয়ে গেছে এবং গুগল থেকেও আপনারা ডাউনলোড করে নিতে পারেন। ঠিক আছে, এই ট্যারিফ ভ্যালুটা, এই ট্যারিফ ভ্যালুতে আপনি দেখতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্টের এইচএস কোড অনুযায়ী বর্ণনা দেওয়া আছে এবং একেবারে লাস্টে টিটিআই দেওয়া আছে কত পার্সেন্ট। তাহলে এটা যদি $2 হয় তাহলে $123 ধরলাম আর 110% টিটিআই ধরলাম। ঠিক আছে, তাহলে এই প্রোডাক্টের ট্যাক্স হিসেব করবেন আপনি এভাবে, 2 ইন্টু 123 ইন্টু 110%, অর্থাৎ $270। ঠিক আছে, $270 এই প্রোডাক্টের শুধুমাত্র ট্যাক্স, যদি $2 ভ্যালু হয়ে থাকে। ওকে, এখন এইটা যদি বাংলাদেশের কাস্টমসের ডাটাতে $4 থেকে থাকে ভ্যালু, তাহলে কি হবে? তাহলে পুরো ট্যাক্স ক্যালকুলেশন উল্টে যাবে। ঠিক আছে, আপনি যে $2 কিনে আনছেন, কাস্টমস অথরিটি তখন $2 ট্যাক্স নিবে না, তখন আপনাকে দিতে হবে $4 ট্যাক্স। 4 ইন্টু 123 ইন্টু 110% সমান সমান 4 ইন্টু 123 ইন্টু 110%, $541। দেখেন টোটাল না জানার কারণে আপনার ট্যাক্স বেড়ে কোথায় গেছে। ঠিক আছে, এইটা হবে আমাদের চিত্র যদি আমরা পিআই আসার পরে সিএনএফ এজেন্টের সাথে না বসে এই ক্যালকুলেশন সঠিক করতে না পারি। তাহলে কি হবে? এখন আপনার প্রোডাক্ট তো ফ্যাক্টরিতে $2 দাম, আপনি $2 এলসি করলেও পারতেছেন না, $4 আপনাকে ট্যাক্স দিতে হবে। ঠিক আছে, আবার $4 যদি ফ্যাক্টরি থেকে এলসি করেন, তাহলে $2 টাকা বেশি চলে যাচ্ছে আপনার। উভয় সংকট এখানে আপনার তৈরি হবে। ঠিক আছে, তো এইটা ওভারকাম করতে হবে। এখন ব্যাপারটা হচ্ছে যে $2 আপনি যদি এলসি করেনি, ওকে করতে পারেন, সিএনএফ হয়তো এটা কোনোভাবে ম্যানেজ করে নিবে, কিন্তু $4 আপনাকে ট্যাক্স পরিশোধ করতে হবে, এইটা আপনাকে মাথায় রাখতে হবে। ক্লিয়ার? ঠিক, যদি এটা হ্যাঁ, যদি এটা আপনি কিনে নিয়ে আসেন আবার $6, তাহলে চিত্র কি হবে? তখন কিন্তু কাস্টমস আবার $4 ট্যাক্স নিবে না, আপনার $6 ট্যাক্স দিতে হবে। এখন দেখেন সমান সমান কত হয়। স্যার এখানে প্রোডাক্ট ভ্যালু বলতে কি প্রোডাক্ট প্রাইসটা বোঝাচ্ছেন? প্রোডাক্ট প্রাইস, রাইট, প্রোডাক্টের প্রাইস। ঠিক আছে, ইউনিট প্রাইস। প্রোডাক্টের প্রাইসের উপরে ট্যাক্স নির্ধারণ হয়, প্রোডাক্টের ভ্যালুর উপরে ট্যাক্স নির্ধারণ হয়, এটা শুধুমাত্র গভর্নমেন্টের ট্যাক্স, এর বাইরে আপনার ফ্রেট কস্ট যোগ হবে। ঠিক আছে, তাহলে এই চিত্রটা দেখে আমরা একটু বুঝতে পারলাম যে আমরা যখন চাইনিজ ফ্যাক্টরি আমাদেরকে পিআই দিবে, অর্থাৎ যেই ভ্যালু দিয়ে আমরা কিনতেছি সেই ভ্যালুটা ঠিক আছে কিনা কাস্টমসের ডাটা শিটে আমাকে দেখে আমাকে এটা ঠিক করে নিতে হবে। ঠিক আছে,
যে কারণে নালে আমার ক্যালকুলেশন ঠিক থাকবে না, পুরোপুরি উল্টে যাবে। এইটা যেহেতু কাস্টমসের ডাটা শিটে থাকে, এটা ওপেন থাকে না, এটা সিএনএ প্রেজেন্টের হেল্প নিয়ে আমাদেরকে এই ভ্যালুটা বের করতে হয়। ঠিক আছে, তাহলে পরবর্তীতে কি হবে দেখেন, আমরা $6 করে পিআই করে যদি আমরা এলসি করে ফেলি, তাহলে আমাদের তো এইটা ট্যাক্স দিতেই হচ্ছে, কাস্টমস $8 আর ট্যাক্স নিবে না, এবং পরবর্তীতে এই $6 আপডেট হয়ে যাবে। এরপরে যারাই আমদানি করবে তাদেরকে এই $6 ট্যাক্স দিতে হবে, $4 আর তখন আপডেট থাকবে না, আপডেট প্রাইস। ঠিক আছে, গোসল করলি করে ফেলাও। ওকে। হ্যাঁ হ্যাঁ, কি বলে স্যার মিট করেছি। হ্যাঁ হ্যালো স্যার, হ্যাঁ, ওকে, তাহলে আমরা আবার ফিরে যাচ্ছি ইম্পোর্ট আমার কথা শুনতেছেন? ডাটাতে। হ্যাঁ, হ্যালো স্যার, হুম। আমি স্টিল লগরে দেখতে পাচ্ছি এটাকে। আপনি আবার বের হয়ে গিয়ে আবার একটু ইন হন। স্যার আমি ইমেলে 6 বার করেছি এরকম। হ্যাঁ? ইমেলে 6 টাইমস আমি বের 6 হয়ে টাইমস, join কিন্তু করেছি। আমার এখান থেকে তো এটার কোনো সলিউশন নাই, তাই না? আচ্ছা। অন্য সবাই তো দেখতে পাচ্ছেন নাকি? ভাই একটু বলেন তো। ঠিক আছে, দেখতে পাচ্ছি না। আমি গুগল ক্রোম পাশাপাশি মাইক্রোসফট ইজেলটা বা মোবাইলে তিন জায়গা থেকে লগইন করে দেখতেছি, শুধু আপনার ওই সোর্স আপনি হয়তো স্যারের যে লোগোটা আছে, স্যার আমরা দেখতে আমি পাচ্ছি। একটু লগোটা ফেরাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি স্যার। ভাইয়া, আপনি যে স্যারের লোগোটা আছে ওই লোগোটা শুধু দেখতে পাচ্ছেন, অন্য কিছু দেখতে পাচ্ছেন না, এই তো? হ্যাঁ 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 এক্স্যাক্টলি। আচ্ছা, তাহলে আপনি স্লাইডটা আপনার আঙ্গুল দিয়ে আপনার স্ক্রিনে একটু স্লাইড করেন, দেখতে পারবেন। স্লাইড দেখেন তো। অটোমেটিক ক্লাস চলে আসবে। সবারটা কি অবস্থা? না আমি তো ল্যাপটপে আমার দেখি, তো কাজ করা আছে না। আমরা ল্যাপটপেও দেখছি, ফোনেও দেখছি, কোনো প্রবলেম নেই, আমি দেখতে পাচ্ছি। আমার এটা প্রবলেম আছে, আপনার এটা না থাকতে পারে ভাই, এটা তো আপনার ব্যাপার। না না, জি ভাই, আমারও সেম প্রবলেম হচ্ছে, আমার তো ল্যাপটপে অনেকের হচ্ছে না, সমস্যা মোবাইলে হচ্ছে, হচ্ছে। তো আমার এখন না। না, একটা জিনিস হচ্ছে যে যদি যদি আমি আবার একটু বেড়ে যেয়ে স্ক্রিনটা আবার শেয়ার করি, যদি এখানে সিস্টেমটা হচ্ছে কি যে আপনারা যদি একজনও দেখতে পান, তাহলে আমার সাইড থেকে প্রবলেম নেই, তাহলে আমার সাইড থেকে প্রবলেম হলে তো কেউ দেখতে পারবেন, তাই না? সো তাহলে আপনাদের ওখান থেকে হয়তো অন্য না কোনো, স্যার প্রিভিয়াস ক্লাসগুলোতে তো এমন হয়নি, তাই বলছি আজকে হচ্ছে। ভাইয়া নেট স্লো আছে, দেখেন নেট ঠিক করেন। হ্যাঁ, আমার আমি net একটু না, আবার হয়ে গেলাম, আবার স্ক্রিন থেকে বের হয়ে গেলাম, আমি আবার একটু শেয়ার করে দেখি। নেট স্লো থাকার কারণে হয়তো হতে পারে এরকম, অন্য কোনো কারণে হতে পারে, টেকনিক্যাল কোনো ইস্যু থাকতে পারে, বাট হচ্ছে আমি একটু আবার শেয়ার করে দেখি। হ্যাঁ, একটু আপনারা থাকেন, আমি দেখি অন্য কোনো ইস্যু আছে কিনা আমার এই সাইড থেকে। হ্যাঁ, দেখি। তার মধ্যে একটা প্রশ্ন করি, মানে এসএস কোড নাই এরকম কোনো কি পণ্য আছে কি? হ্যাঁ হ্যাঁ, অসম্ভব না, এই এইচএস কোড code নাই। তাই এরকম কোনো পণ্য নাই। এইচএস কোড ছাড়া তো আপনি পণ্য কিভাবে আনবেন? ট্যাক্স ক্যালকুলেশন। আরেকটা হচ্ছে, যদি কোনো প্রোডাক্টের ওয়ারেন্টি গ্যারান্টি থাকে 2 বছর 5 বছর, এটার সুবিধা কিভাবে নিব? এটা একটু হ্যাঁ বুঝাই হ্যাঁ, বলুন। ওয়ারেন্টি গ্যারান্টি, যদি থাকে কোনো প্রোডাক্টের, এটার সুবিধা এটা আমি কিভাবে নেব? ওয়ারেন্টি গ্যারান্টি থাকে, এটা সুবিধাটা ফ্যাক্টরি থেকে কিভাবে নেবেন এটা জানতে জি চাচ্ছেন জি নাকি? স্যার, জি স্যার। আচ্ছা, ফ্যাক্টরি থেকে যদি এটার সুবিধা আপনাকে নিতে হয়, তাহলে আমাদেরকে ইয়ে করতে হবে, যেমন হচ্ছে যে আপনার প্রোডাক্টের ধরন অনুযায়ী, ঠিক আছে, প্রোডাক্টের ধরন অনুযায়ী আপনাকে সেলারের সাথে নেগোসিয়েশন করে ফেলতে হবে আগে থেকেই, ঠিক আছে, প্রোডাক্ট পারচেজ করার আগে থেকে। তো সেটা যদি কোনো ধরনের মেশিনারিজ হয়ে থাকে, তাহলে মেশিনারিজের সাধারণত ওরা তো ধরেন যে একটা প্রোডাক্টের নর্মালি সেলফ লাইফ থাকবে, তাই না? সেলফ লাইফ আপনাকে জিজ্ঞেস করতে হবে, ভাই তোমার এই প্রোডাক্টটা আসলে জীবিত কতদিন থাকবে, সেলফ লাইফ আমরা বলি যে কতদিন এটা ইউজ করা যাবে। তো ইউজুয়ালি ওরা যদি 1 বছর বলে, তাহলে ধরেন যে 1 বছরই থাকবে। যদি 6 মান্থ বলে, 6 মান্থই হয়তো থাকবে, ঠিক আছে। এখন এর মধ্যে থেকে যেটা হয়, কিছু কিছু মেশিনারিজ হতে পারে যে সেই সব মেশিনারিজের 1 বছরের আগেও বিভিন্ন ধরনের পার্টস যেগুলো আগেই নষ্ট হয়ে যায়। তো সেই সব পার্টস কি করতে হয়, যে আগে থেকেই আপনার মেশিনের সাথে এনে ফেলতে হয়। ওদের কাছে জিজ্ঞেস করতে হবে যে ভাই, আমি এই মেশিনটা তো তোমার বললা যে সেলফ লাইফ 1 বছর বা এটার ওয়ারেন্টি গ্যারান্টি আছে 1 বছর, ওকে ভালো কথা, তাহলে এর মধ্যে থেকে কোন পার্টসটা সবচেয়ে বেশি আগে নষ্ট হতে পারে, পার্টস গুলো বেশি আগে নষ্ট হয়, ওইগুলো আপনি স্পেয়ার পার্টস হিসেবে আগে থেকে আপনার কাছে কিনে রাখতে পারেন, যে সেইগুলো নষ্ট হলে দ্রুত আপনি পরিবর্তন করে নিতে পারেন, ইউজুয়ালি এটা। আর অন্য প্রোডাক্টের ক্ষেত্রে তো ডেফিনেটলি আপনি আগে থেকে বলে নেবেন যে তোমার এই প্রোডাক্টটা যদি আনার পরে খারাপ হয় বা আমি ইউজ করতে না পারি, কোনো ফল দেখা দেয়, তাহলে তুমি কিভাবে এটাকে চেঞ্জ করে দিবা, বা আমি এখান থেকে প্রোডাক্ট রিটার্ন করতে পারবো না, ঠিক আছে। তুমি যদি ভিডিও বড় জোর আমি দিতে পারি, ভিডিও দিলে তুমি আমাকে প্রোডাক্টটা পরবর্তী শিপমেন্টে ফ্রি দিবা কিনা, এইগুলো টোটালি ডিপেন্ডস অন ইউ অ্যান্ড ইউর সেলার। আপনার এবং আপনার সেলারের ভিতরে যে কনভারসেশন, এই কনভারসেশনটাই হচ্ছে এটার মেইন ভূমিকা পালন করবে। আপনি কিভাবে নিচ্ছেন, সেই কিভাবে দিচ্ছে, ঠিক আছে। আমরা আবার একটু শেয়ার করি। হ্যাঁ, আবার একটু শেয়ার করে দিলাম। এবার দেখেন আপনারা দেখতে পান কিনা। হ্যাঁ, আপনাদের স্ক্রিনটা
এখান থেকে পার্টিসিপেন্ট ক্যান শো নাও ইউর অ্যাপ্লিকেশন, অর্থাৎ আমার এখান থেকে দেখাচ্ছে যে পার্টিসিপেন্ট সবাই দেখতে পাচ্ছে। ঠিক আছে, আমার এখানে জি স্যার দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। ঠিক আছে, আমার এখান থেকে তেমন কোনো ইস্যু নাই। ওকে, তাহলে এখন চলে যাই আমরা দেখতে পাচ্ছি না। আহ, স্যার স্টিল একই সমস্যা স্যার, দেখতে পাচ্ছি না। হুম? এখন দেখতে পাচ্ছি না স্যার। ভাই আপনার অ্যাপে যান, আপনার বারবার ইয়েতে আছেন, অ্যাপ ইনস্টল করেন, সেখান থেকে যান। রিটার্ন ক্লিন ওকে আছে, কন্টিনিউ করতে পারেন। আমরা অ্যাপে থেকে আছি, অ্যাপে থেকেই লগইন, কিন্তু প্রবলেম আছে আমাদের সাইড থেকে আমি তো স্যার, আপনি কন্টিনিউ করেন স্যার। উনি স্যার আপনি কন্টিনিউ করেন, যাদের সমস্যা আছে তারা পরে রেকর্ডিংটা দেখে নেবে। আমার সাইড থেকে কোনো প্রবলেম নাই। হ্যাঁ, আমার সাইড তাই থেকে না? প্রবলেম হলে আপনারা সাউন্ডও শুনতে পারতেন না কেউই, এবং কেউ স্ক্রিনও দেখতে পারতেন না। ওকে, তাহলে আমরা আমরা একটু আবার একটু হচ্ছে যে এখান থেকে তাহলে ওকে আমরা জানলাম এখন প্রোফর্মা ইনভয়েসটা কি এবং এটার ভূমিকা কি থাকে। ঠিক আছে, ওকে, এই টোটালি হেল্প আপনাকে করবে সিএনএফ এজেন্ট। ঠিক আছে, আপনি জাস্ট আপনার প্রোডাক্টটা দিবেন, আপনার সিএনএফ এজেন্ট বলে দিবে ভাই এই প্রোডাক্টটা আপনি দেখেন আমার এটার ভ্যালু কত আছে, টিটিআই কত আছে, আপনি খুব সুন্দরভাবে ক্যালকুলেশন করে ফেলতে পারবেন। ইভেন যদি ডোর টু ডোর হয় সে আপনাকে পার কেজি হিসেবে ট্যাক্স বলে দিবে। আর যদি আপনি নিজে ইনপুট করেন তাহলে আপনাকে কি বলবে, ভ্যালুটা বলে দিবে আর টিটিআইকে বলে দিবে। তো আপনি ভ্যালুটা পাইলেন, টিটিআইটা পাইলেন, তাহলে আমি যেভাবে ক্যালকুলেশন দেখালাম এভাবে ক্যালকুলেশন করলে আপনি আপনার ট্যাক্সটা পেয়ে গেলেন প্রোডাক্টের। ঠিক আছে স্যার এখানে আমি আরেকটা কথা আপনি ভ্যালুটা যদি- পাবো কোথায়? টিটিআই তো পাওয়া গেছে, কিন্তু ভ্যালুটা পাবো কোথায়? হুম? স্যার টিটিআইটা পাইছি, কিন্তু ভ্যালুটা এই কোন ভ্যালু তো জায়গায় ওই যে পাবো? বললাম যে ভ্যালুটা কোথাও থাকে না, এটাই হচ্ছে প্রবলেম। ভ্যালু একমাত্র কাস্টমসের কাছে থাকে, ভ্যালুটা আপনাকে সিএনএফ এজেন্ট বলে দিবে বা নিয়ে দিবে। ঠিক আছে, যেহেতু তারা কাস্টমসে যাতায়াত করে বা তাদের একটা ইয়ে আছে, তাকে বললে আপনি যখন একটা ইম্পোর্ট করবেন কোনো প্রোডাক্ট, আপনি ইম্পোর্টার হবেন, ডেফিনেটলি আপনার একজন সিএনএফ এজেন্ট থাকতে হবে। ঠিক আছে, যে আপনার হয়ে আপনার পণ্য বন্দর থেকে খালাস করে দিবে। তো যেহেতু সে আপনার প্রোডাক্ট আপনার বন্দর থেকে খালাস করে দিবে, তাহলে সেই আপনাকে ভ্যালুটা বলে দিবে এই প্রোডাক্টের ভ্যালু কত আছে। স্যার আরেকটা বিষয়, টিটিআই এর আগে সিডি, এসডি, ভ্যাট, এআইটি, আরডি, এটি এগুলো কি সবগুলো যোগ করে টিটিআই এটা যোগ করতে হবে? সবগুলো এগুলো যোগ করার পরেই টিটিআই হয়। হ্যাঁ, ঠিক আছে, ওগুলো যোগ করার পরে ওইটা প্রত্যেকটা বিষয়ই মিলে ট্যাক্স হয়, অর্থাৎ প্রত্যেকটাই ট্যাক্স বিভিন্ন নামে দেওয়া আছে, অর্থাৎ এইগুলো একসাথে করেই লাস্টে টিটিআই যোগ হয়েছে। ঠিক আছে, সো ওই সিডি অর্থাৎ কাস্টম ডিউটি, তারপরে আছে আরডি রেগুলারিটি ডিউটি, এসডি আছে সাপ্লিমেন্টারি ডিউটি, তারপরে এটি আছে অ্যাডভান্স ট্যাক্স, এআইটি আছে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স, তারপরে ভ্যাট আছে, এগুলো সবকিছু মিলেই টিটিআই হয়। ঠিক আছে, সো ওইগুলো অতটা এখন জরুরি না। যখন আপনি ভ্যাট ক্যালকুলেশন করবেন, ট্যাক্স ক্যালকুলেশন করবেন, তখন আর ওইগুলো আর আপনার কাছে জরুরি নয়। সো আপনি শুধু ধরবেন টোটাল টিটিআইটা কত পার্সেন্ট। স্যার আমার একটা কোশ্চেন ছিল যেটা আমি বলতেছিলাম, আপনি একটু আগে যে ক্যালকুলেশনটা দেখালেন, এখানে দেখিয়েছিলেন যে $2, তারপর দেখালেন হচ্ছে $6, হ্যাঁ, বা $4। আপনি লাস্ট বলেছিলেন যদি কেউ $4 করে তারপর থেকে এটা $4 হবে। বিষয়টা কি এরকম যে আপনি যদি $2 করতে পারেন তার মানে এটা $2 হবে? সামহাউ না, না, আমি না, ভুল করে যদি হবে না ভাই। $10 করি, না কাস্টমসে যেটা আছে ওইটার কম হবে না। বাড়তি যদি বাড়ায় যদি কেউ নিয়ে আসে তাহলে কাস্টমস ওটাকে বাড়ায় আপডেট করবে, কম করবে না। আচ্ছা মানে আপনি ধরেন সামহাউ ভুল করে আপনি বাড়াই নিয়ে আসছেন, তার মানে নেক্সট আমরা যারা নিয়ে আসবো সবাইকে বাড়াই দিতে হবে, বিষয়টা এরকম? সবাইকেই সাফার করতে হবে পরে। ও আচ্ছা, তাহলে তো এটা অনেক বড় একটা ইস্যু। হ্যাঁ, এই কারণে হচ্ছে কেউ ওইটা করে না, সবাই সিএনএফ এর হেল্প নিয়ে ওটাকে ওইভাবেই নিয়ে আসে। ঠিক আছে, ওইভাবেই করে, পিআইটা ওইভাবেই কারেকশন হয়। রাইট, ওকে, তাহলে স্যার সিএনএফ এজেন্ট কি পরিমাণ চার্জ করে? সিএনএফ এর দেখেন যদি এটা আসলে নেগোসিয়েশনের উপরে যদিও, তবে আপনি ধরে রাখেন যে প্রত্যেকটা যদি আলাদা আলাদা কনসাইনমেন্ট ধরেন, বাই ইয়ারে যদি ধরেন, তাহলে ওটা ধরেন যে এখন অনেক আগে তো 5,000 ছিল, এখন হয়তো বাই ইয়ারে একটা কনসাইনমেন্ট হতো 10,000 টাকার মতো আপনার লাগতে পারে সিএনএফ এর ফি। ঠিক আছে, বাই ইয়ারে, অর্থাৎ প্রত্যেকটা কনসাইনমেন্ট, প্রত্যেকটা শিপমেন্টের জন্য, অর্থাৎ প্রত্যেকটা ফাইলের জন্য। ঠিক আছে, এরকম আসবে আপনার সিএনএফ এর ফি। আর স্যার সিএনএফ এর সঙ্গে অ্যাড হবে কি করে? হ্যাঁ, সিএনএফ এর সঙ্গে অ্যাড হবে কি করে, মানে যুক্ত হবে কি করে? অ্যাড যদি হতে চান আপনি, তাহলে সিএনএফ এর গ্রুপ তো আছে, ফেসবুকে একটা গ্রুপ আছে সিএনএফ অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, আপনি গ্রুপে অ্যাড হয়ে যেতে পারেন। ওখানে হাজার শত সিএনএফ আছে, আপনি পোস্ট করলে দেখবেন আপনাকে বলে দিচ্ছে। আপনি যদি পোস্ট করেন যে ভাই এই প্রোডাক্টটার আমি আনতে চাই, এটা টিটিআই ভ্যালু কত, কেউ আমাকে জানাতে পারবেন, দেখবেন যে অনেকেই আপনাকে ইনবক্সে আসেন, নক দিচ্ছে এটার ভ্যালু এত, এটা টিটিআই এত। হ্যাঁ, একবার সহজেই পেয়ে যাবেন, নট এত জটিল কিছু নাই। ঠিক আছে, জাস্ট পোস্ট দিলেই হবে গ্রুপে, এটা পাবলিক গ্রুপ ওপেন। হ্যাঁ, আপনি সিএনএফ অ্যাসোসিয়েশন অফ সিএনএফ এজেন্ট অ্যাসোসিয়েশন বা বাংলাদেশ এরকম একটা গ্রুপ আছে ফেসবুকে, 2-3টা গ্রুপ থাকতে পারে, জয়েন হয়ে গেলে এটা ভ্যালু জানতে চান আপনি জাস্ট পোস্ট দিয়ে দিবেন, আপনি দেখবেন ভ্যালু অনেকেই আপনাকে দিয়ে দিচ্ছে। ওকে, তাহলে আমরা এখন যে আমরা কারেকশন করলাম না, এখন হচ্ছে আমাদের এলসির জার্নিটা শুরু প্রপারলি। ঠিক আছে, তাহলে এখন আমরা কি করব, এখন হচ্ছে আমরা ব্যাংকের সাথে কানেক্ট হব। ঠিক আছে, অর্থাৎ এখন আমরা পিআইটা ফাইনাল হলো, পিআই যদি আপনাদের প্রয়োজন কালেকশন করা সেটা করে ফাইনাল করে এখন আপনি ব্যাংকে যাবেন আপনার অন্যান্য ডকুমেন্ট সহ, অর্থাৎ আপনার যে বিজনেসে যে ডকুমেন্টস আছে সেগুলো অরিজিনাল কপি, ফটোকপি, আপনার ছবি, এনআইডি কার্ড, ইউটিলিটি বিল, অফিসের আপনার ডিড, তারপরে অফিস ভাড়া রসিদ যা যা লাগে, তারপর আপনার কোম্পানির প্যাড, তারপরে সিল, ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট, এইগুলো আপনাকে রেডি করে নিতে হবে। আর একটা কথা আবার একটু আগে বলে নেই, সেটা হচ্ছে আইআরসি করার সময় আপনাকে একটা ব্যাংক সিলেক্ট করতে হবে, কোন ব্যাংকের মাধ্যমে আপনি এলসি করবেন। আইআরসিতে ব্যাংকের নাম উল্লেখ করা থাকে। ঠিক আছে, আপনি সেই ব্যাংক থেকে এলসি করতে পারবেন। তো আপনি আইআরসি করার আগে আপনি সুইটেবল যেই ব্যাংকগুলো আপনার সাথে ভালো মনে হয়
ঠিক আছে, স্মুথ এলসিটিটি দিবে আপনাকে। আপনি সেরকম কোনো ব্যাংকের এডি ব্রাঞ্চ, অথরাইজ ডিলার যারা, অর্থাৎ ফরেন এক্সচেঞ্জ ব্রাঞ্চ বা এডি ব্রাঞ্চ যেটাই বলেন, এই সব ব্যাংকের এডি ব্রাঞ্চে আপনি গিয়ে তাদের সাথে কথা বলে সেখানে একটা অ্যাকাউন্ট ওপেন করে আপনি ওই অ্যাকাউন্ট আপনার আইআরসি করার সময় ইউজ করবেন। ক্লিয়ার? এটা সহজ করে দিলাম। তো এখন আমরা ব্যাংকে গেলে ব্যাংক আমাদেরকে এলসি একটা ফর্ম দিবে, একটা নয় 25-26টার মতো এরকম ফর্ম আছে, আপনারা পাবেন। এটা দিলে এগুলো ফিল আপ করতে হয়, আপনি আপনার কোম্পানি সিল প্যাডটা নিয়ে যাবেন, একটা অ্যাপ্লিকেশন দিতে হয়। ঠিক আছে, আপনার এলসি করবেন এত ডলারের, এই দেশের সাথে এই পণ্য আনবেন। ওকে, এটা একটা কমার্শিয়াল সেকশন আছে প্রতিটা এডি ব্রাঞ্চের, সেখানে গিয়ে একজন অফিসারের সাথে কথা বললে আপনাকে হয়তো ওই দিনই সলভ করে দিবে এলসির জন্য, আর নাহলে একটা সার্টেন টাইম দিতে পারে, আপনি অমুক দিন আসেন, আপনি সেদিন গেলেন, সেদিন আপনার এলসির প্রক্রিয়াটা সম্পন্ন করলেন। এর মাঝে আপনার একটা ইন্স্যুরেন্স করতে হবে, ইন্স্যুরেন্স, অর্থাৎ বাংলাদেশে অনেক ইন্স্যুরেন্স কোম্পানি আছে, আপনি পিআই দিয়ে টোটাল ভ্যালুর উপর একটা ইন্স্যুরেন্স করে নেবেন। ঠিক আছে, এটা ব্যাংকে বললে ওরা টাকা দিয়ে দিল, ওরা ওদের ফাংশন ওরা করে নেয় আর কি। ঠিক আছে, তো আপনিও চাইলে অনেক ইন্স্যুরেন্স কোম্পানি আছে, সেখানে গিয়ে করে নিতে পারেন। ওকে, গেল। এরপরে আপনাকে এলসি ফর্ম দিবে, এলসি ফর্মগুলো আপনি ফিল আপ করতে না বুঝলে ওরা বুঝাই দিবে, আপনি শুধু সিল এবং সাইন দিবেন, ওরা ফিল আপ করে দিল আপনাকে। ওকে, এই প্রক্রিয়া শেষ হওয়ার পরে আপনার ব্যাংক থেকে একটা ড্রাফট কপি দিবে আপনাকে। ঠিক আছে, ড্রাফট কপি দিবে, অর্থাৎ এলসির যে ড্রাফট, এলসি জাস্ট একটা মেসেজ, ইলেকট্রনিক্স মেসেজ, আপনার ব্যাংক সেলারের ব্যাংকে একটা মেসেজ দিবে। ঠিক আছে, বাস। এই যে এলসির বলছিলাম যে পিআইতে যতগুলো টার্মস অ্যান্ড কন্ডিশন থাকবে, পিআই যতগুলো ফিল্ড থাকবে, এই ফিল্ডগুলো যেহেতু এলসিতে আসবে, যে কারণে এই ফিল্ডগুলোতে যেন কোনো ভুল না থাকে, এই ফিল্ডগুলোতে আপনার এই যে পিআইতে যেগুলোই থাকবে ম্যাক্সিমাম সব কিছুই ওখানে উঠবে, আরও কিছু এক্সট্রা ইনফরমেশন এলসিতে উল্লেখ করা থাকে সেগুলো উঠবে। তো সেগুলো আপনি পড়ে দেখবেন, সব কিছু ঠিক থাকলে আপনি ব্যাংকে ক্লিয়ারেন্স দিবেন, দেন হচ্ছে যে ব্যাংক ইলেকট্রনিক্স মেসেজ থ্রো করে দিবে অ্যাডভাইজিং ব্যাংকে, এই ব্যাংকে। ঠিক আছে, এই ব্যাংকে একটা মেসেজ দিয়ে দিবে যদি আপনি আপনার ড্রাফটটা ঠিক থাকে, আপনি ব্যাংকে যদি ক্লিয়ারেন্স দেন। ওকে, তাহলে এইটা হয়ে গেল, তো আপনার এলসি হয়ে গেল। ঠিক আছে, এখন আমরা কি করব তাহলে? এলসি হওয়ার পরে আমরা আমাদের এই সেলারের সাথে কানেক্ট থাকবো, আর এই ব্যাংক হচ্ছে এই সেলারকে বলে দিবে ওকে, এই ব্যাংক হচ্ছে যে এই সেলারকে বলে দিবে তোমার এই এলসি আসছে এত ডলারে, তুমি প্রোডাক্ট শিপমেন্ট রেডি করো। ঠিক আছে, এখন এই শিপমেন্ট হচ্ছে আমাদের সেলার রেডি করবে। ঠিক আছে, সেলার শিপমেন্ট রেডি করবে, রেডি করার পরে সেলার শিপমেন্ট করে দিবে আমাদের দেশে। ঠিক আছে, অর্থাৎ সেলারের যেই পোর্টে লোড দেওয়ার কথা ছিল সেই পোর্ট থেকে লোড দিয়ে দিবে, লোড দিয়ে সেলার শিপমেন্ট করে দিবে, শিপমেন্ট করে দেওয়ার পরে যেই পোর্ট থেকে ডিসচার্জ হবে ঠিক সেই পোর্টে চলে আসবে, সেখান থেকে কাস্টমস প্রক্রিয়া শুরু হবে। ওকে, তো এই সেলার প্রোডাক্ট শিপমেন্ট করে দেওয়ার পরে এই যে 6টা ডকুমেন্টস আপনারা দেখতে পাচ্ছেন এখানে, এই 6টা কমন ডকুমেন্টস এলসির ক্ষেত্রে প্রয়োজন হয় সেলারের সাইড থেকে। কমন, এটা সারা আপনি যেই প্রোডাক্ট যেই দেশ থেকেই আমদানি করেন না কেন, এই পেপারসগুলো সেলারকে দিতে হবে, এক্সপোর্টারকে দিতে হবে। এই সেলারগুলো এক্সপোর্টারের যেই সেলার এক্সপোর্টার যেই ডকুমেন্টসগুলো দিবে, এর মধ্যে 1 নম্বরে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার এটা কমার্শিয়াল ইনভয়েস। ঠিক আছে, এটা কমার্শিয়াল ইনভয়েস। একটা কমার্শিয়াল ইনভয়েসে কি থাকতে পারে? এটা যদি আমরা জাস্ট দেখি, সেটা হচ্ছে দেখেন এই যে ইনভয়েস নাম্বার থাকবে, বিএল থাকবে, ইম্পর্টেন্ট একটা ডকুমেন্টস, অর্থাৎ বিল অফ লেডিং। ঠিক আছে, বিএল থাকবে এই ইনভয়েসে, অর্থাৎ সেলার কোন শিপার দিয়ে, অর্থাৎ কোন ফ্রেট ফরওয়ার্ড দিয়ে প্রোডাক্টটা শিপমেন্ট করছে, অর্থাৎ কাদের মাধ্যমে শিপমেন্ট আসবে, কাদেরকে বুকিং দিছে এটা। অর্থাৎ ফ্রেট ফরওয়ার্ডে যখন মাল যাবে ফরওয়ার্ডিং এজেন্টের কাছে, তো ফরওয়ার্ডিং এজেন্ট শিপার সে হচ্ছে একটা বিল দিবে, সেটা হচ্ছে বিল অফ লেডিং, যেটা বাই সির ক্ষেত্রে হয়, বাইয়ারের ক্ষেত্রে এয়ারওয়ে বিল বলা হয়। ঠিক আছে, তো এই সেলার বিএল দিবে, অর্থাৎ বিএল উল্লেখ থাকবে কমার্শিয়াল ইনভয়েসে, এবং আপনার ডিটেলস সব কিছু থাকবে, এলসি নাম্বার থাকবে, আপনার ভ্যাট, আইআরসি, প্রোডাক্টের ভ্যালু, এভরিথিং উল্লেখ করা থাকবে, মডেল নাম্বার, প্রোডাক্ট কার্টুনের সাইজ সব কিছু, এবং অন্যান্য যে টার্মস অ্যান্ড কন্ডিশন ছিল সেগুলো কিছু উল্লেখ থাকবে এই কমার্শিয়াল ইনভয়েসে। ঠিক আছে, এখন এই কমার্শিয়াল ইনভয়েস পিআই থেকে চেঞ্জ হতে পারে, পিআইয়ের সাথে কমার্শিয়াল ইনভয়েস চেঞ্জ হয়ে যেতে পারে, মিল নাও থাকতে পারে। কেমন হতে পারে সেটা, যে এখানে যে $2 ভ্যালু আছে এবং টোটাল যেই প্রোডাক্ট ছিল 10,000 পিস, এখানে যে $20,000 যেই ভ্যালু ছিল, এখন ফাইনালি শিপমেন্ট করার সময় এই জায়গাগুলোতে কম বেশি হয়ে যেতে পারে। অর্থাৎ আমরা $20,000 এলসি করেছিলাম। ঠিক আছে, এখন দেখা গেল সাপ্লায়ারের প্রোডাক্ট শর্টেজ, সে প্রোডাক্ট শিপমেন্ট করছে 8,000 পিস,
ওকে, তাহলে কি হলো, $16,000 প্রোডাক্ট শিপমেন্ট করলো আমাদের এক্সপোর্টার। এই যে কম বা বেশি, এইটাই হচ্ছে যে কমার্শিয়াল ইনভয়েসে ফাইনালি উল্লেখ থাকবে, এটার উপরেই আপনার ভ্যালুটা কাউন্ট হবে পরে। হ্যাঁ, ঠিক আছে। তখন আপনার এই যে বাড়তি টাকা আমরা যে সেলারকে দিয়ে দিলাম, এই টাকাটা ব্যাক আসবে। আবার যদি এরকম হতে পারে আপনার যে না, আমি $20,000 এলসি করছি, আমার প্রোডাক্ট আরো বেশি লাগবে, তুমি আরো $1,000 প্রোডাক্ট বাড়ায় দাও, ঠিক আছে, তখন এটা $21,000 হয়ে যাবে কমার্শিয়াল ইনভয়েসে। এই জাস্ট ফাইনাল শিপমেন্টটাই থাকবে কমার্শিয়াল ইনভয়েসে, ফাইনাল শিপমেন্টের যেই পরিমাণ সেইটাই কমার্শিয়াল ভ্যালুতে উল্লেখ থাকবে। ওকে, এটাই হচ্ছে যে পিআই এর সাথে এটার তফাৎ। তো নাম্বার 2-তে হচ্ছে প্যাকিং লিস্ট, ঠিক আছে। প্যাকিং লিস্টে প্রোডাক্টের ডিটেলস একটা বর্ণনা থাকে প্যাকিং লিস্টে, অর্থাৎ কার্টুনের সাইজ থাকে, তারপরে কত কার্টুন থাকে, গ্রস ওয়েট থাকে, নেট ওয়েট থাকে, তারপরে সিবিএম থাকে, কার্টুনের এই ডিটেলস আপনার এই অপশনে দেওয়া থাকে, ঠিক আছে, এই প্যাকিং লিস্টে। এটাও সেলার তৈরি করে দিবে, অর্থাৎ ফাইনালি সে কত কার্টুন প্রোডাক্ট শিপমেন্ট করছে, কত কেজি শিপমেন্ট করছে, কত সিবিএম প্রোডাক্ট শিপমেন্ট করছে, এগুলো সব ডিটেলস উল্লেখ করে দিবে প্যাকিং লিস্টে। কোন কার্টুনের মধ্যে কি প্রোডাক্ট আছে, কার্টুন নাম্বার কত, সব কিছু প্যাকিং লিস্টে থাকবে। তারপরে হচ্ছে কান্ট্রি অফ অরিজিন, অর্থাৎ এই পণ্যটা কোন দেশে তৈরি, এটা সেলার কোথা থেকে নিবে, ওই দেশের চেম্বার অফ কমার্স থেকে, অর্থাৎ সেলার যেই চেম্বার অফ কমার্সের সদস্য, সেই চেম্বার অফ কমার্স থেকে এই সার্টিফিকেটটা নিবে, সার্টিফিকেট অফ অরিজিন, অর্থাৎ এই প্রোডাক্টটা যে মেড ইন চায়না সেটা সে প্রুভ করবে, ঠিক আছে। আর এই যে বিল অফ লেডিং, যেটা এর আগে বললাম আর কি, হ্যাঁ, এই বিল অফ লেডিং উইল বি ইস্যুড বাই ফ্রেট ফরওয়ার্ডার, অর্থাৎ এই ফ্রেট ফরওয়ার্ডার বিল অফ লেডিং ইস্যু করে দিবে সেলারকে, সেলার এটা মেইন কপি সংরক্ষণ করবে। ওকে, তারপরে বিল অফ এক্সচেঞ্জ 5 নম্বরে, বিল অফ এক্সচেঞ্জ, অর্থাৎ সেলার যে শিপমেন্ট করছে, অর্থাৎ এই $20,000 যে সেলার পাবে, ওই টাকা নেওয়ার জন্য যে অ্যাপ্লিকেশন, এই অ্যাপ্লিকেশনটাকেই বলা হয় বিল অফ এক্সচেঞ্জ, এটি ব্যাংকে সে সাবমিট করবে, অর্থাৎ টাকা নেওয়ার জন্য। বেনিফিশিয়ারি সার্টিফিকেট সেলারের তরফ থেকে একটা ডিক্লারেশন থাকবে যে আমি এভরিথিং সব কিছুই মেনটেন করে লিগেলি প্রোডাক্টটা শিপমেন্ট করে দিছি, ঠিক আছে। এই যে কমন 6টা ডকুমেন্টস, এই 6টা ডকুমেন্টস সেলার রেডি করে অরিজিনাল কপি ব্যাংকে জমা দিবে, অরিজিনাল কপি এই তার অ্যাডভাইজিং ব্যাংকে জমা দিবে। এখন এর বাইরে অন্য সার্টিফিকেট থাকতে পারে, যেমন কি থাকতে পারে, আপনি এমন একটা প্রোডাক্ট ইম্পোর্ট করবেন যেটার মধ্যে ব্যাটারি আছে, ব্যাটারি থাকে, তাহলে এই ব্যাটারির জন্য একটা সার্টিফিকেট লাগবে, এমএসডিএস, ঠিক আছে। তাহলে এই এমএসডিএস সার্টিফিকেটটা আপনাকে সংগ্রহ করতে হবে সেলার থেকে, ঠিক আছে। এই যে এমএসডিএস সার্টিফিকেট বা অন্য কোনো প্রোডাক্টের ক্ষেত্রে অন্য কোনো ধরনের সার্টিফিকেট যদি প্রয়োজন হয়, তাহলে এটা সিএনএফ এজেন্ট বলে দিবে, সেইভাবে আপনি সেলার থেকে কালেক্ট করবেন। এটা এই ব্যাটারি আইটেম কিন্তু আপনার চিটাগাং পোর্ট থেকে বা কোনো পোর্ট থেকে বের করা যায় না এই সার্টিফিকেট ছাড়া, ঠিক আছে। ওকে, সিবিএমটা কি, এটা আসলে বুঝতে পারিনি। সিবিএম একটু জোরে বলেন তো, শুনতে পাচ্ছি না। স্যার ব্যাটারি আইটেমে একটা আইটেমের উদাহরণ দেন তো, যে এইটা আছে, যেমন ঘড়ি আছে, ঘড়ি কি ওইটা লাগবে? ঘড়ি আছে, প্রেসারের মেশিন থাকতে পারে, অন্য ক্ষেত্রে থাকতে পারে, যে কোনো কিছুতে তো ব্যাটারি থাকতে পারে, তাই না? তো ব্যাটারি থাকলে আপনার এমএসজি সার্টিফিকেট সেলারের কাছ থেকে নিতে হবে। অনেক সময় এরকম দেখা যায় যে সেলার বলবে যে আমার কাছে নাই, তাহলে এটা হবে ব্যাটারি কারা বানাইছে, তো ওকে বলতে হবে তুমি ব্যাটারি কার কাছ থেকে কিনছো। ও যদি ব্যাটারি তৈরি না করে, ও হয়তো মেইন প্রোডাক্টটা তৈরি করে, ব্যাটারি অন্য কারো কাছ থেকে নিয়ে আসে সেটিং করে, তাহলে ব্যাটারি যারা তৈরি করে তাদের থেকে নিয়ে দিতে হবে, সেটা সেলারকে বলতে হবে। যদি এটা ফাইনালি না থাকে, তাহলে আপনার সিএনএফ এর কাছ থেকে কনফার্ম হয়ে নেবেন যে ভাই সেলার তো বলতেছে ব্যাটারি সার্টিফিকেট নাই, এমএসডিএস নাই, তাহলে সিএনএফ এখন বলবে যে না এটা হবে না, তাহলে আপনাকে সেলারকে বাদ দিতে হবে, অন্য কার কাছে যার কাছ থেকে আছে তার থেকে নিতে হবে। এই ইস্যুগুলো আপনাকে আগে থেকেই সলভ করতে হবে, এই 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 এলসি বা পেমেন্ট যাই বলেন না কেন, এগুলো করার আগে, ঠিক আছে। 2 নম্বরে প্যাকিং লিস্টের জায়গায় সিবিএম বলছিলেন, তো সিবিএমটা কি এটা বুঝতে পারি নাই। আচ্ছা, সিবিএমটা আমরা দেখাবো। ওকে, আমরা একটু শেষে একটু আগাই সামনের দিকে, আমি দেখাবো, খুব নোট করে রাখেন প্রশ্নগুলো, হ্যাঁ, ঠিক আছে। দেখি কোন পর্যন্ত আমরা আজকে যেতে পারি, ঠিক আছে। অলমোস্ট 10টা বাজে, ঠিক আছে, দেখি কি হয়, যেহেতু হচ্ছে যে দেখি কোন পর্যন্ত করা যায়। ওকে, তাহলে এখন এই ডকুমেন্টসগুলো তো কি হলো, সেলার অরিজিনাল তৈরি করে ফেললো। এখন আমরা তো সেলারের সাথে কানেক্ট আছি, ওকে, ভালো কথা। আমরা সেলারের সাথে কানেক্ট হয়ে কি করছি দেখেন, আমরা সেলারের সাথে কানেক্ট হয়ে আমরা এই ডকুমেন্টসগুলো সেলার যখন তৈরি করছে, তখন তৈরি করার পরে আমরা সেলারদেরকে বলবো একটা কপি, একটা সফট কপি আমাদেরকে মেইল করার জন্য। ওকে, একটা সফট কপি আমাদেরকে সেলারকে বলবো তুমি এই অরিজিনাল কপিটা ব্যাংকে জমা দেওয়ার আগে একটা সফট কপি আমাদেরকে মেইল করো, ঠিক আছে। তো আমরা এই সফট কপি মেইল করার পরে আমরা এইটা প্রিন্ট করে সিল সাইন দিয়ে ব্যাংকে গিয়ে ব্যাংক থেকে ভেরিফাই করে নিতে হবে, ঠিক আছে। ব্যাংক থেকে ভেরিফাই করে নিয়ে আপনি আপনার সিএনএফ এজেন্টকে দিয়ে দিবেন অথরাইজ করে, অর্থাৎ আপনার কোম্পানির প্যাডে সিএনএফ কে অথরাইজ করে আপনি দিয়ে দিবেন। তাহলে এই কপি দিয়ে সিএনএফ কিছু অন্য কাজ এগিয়ে রাখতে পারবে।
যেন প্রোডাক্ট আসার পরেই কি হয়, দ্রুত শিপমেন্টগুলো রিলিজ করে বের করা যায়। হ্যাঁ, অনেক সময় পোর্টে কিন্তু বেশ টাকা জরিমানা করে, হ্যাঁ, ঠিক আছে, দেরি হলে। তো এই মেইন ডকুমেন্টস আমরা পাওয়ার আগে আমরা ফটোকপি দিয়ে সিএনএফ কে দিয়ে দিতে পারি, সিএনএফ যেন কিছু কাজ এগিয়ে রাখতে পারে। পরবর্তীতে এই ব্যাংক ডকুমেন্টস গুলো অরিজিনাল পাওয়ার পরে আমাদের এই ব্যাংকে ডিএসএল করবে। হ্যাঁ, এই ব্যাংকে ডিএসএল করার পরে এই ব্যাংক আমাদেরকে তখন কল করে বলে দিবে তোমার অরিজিনাল ডকুমেন্টস আছে, এগুলো নিয়ে যাও। তখন আমাদেরকে অরিজিনাল ডকুমেন্টস কালেক্ট করে কি করতে হবে, অরিজিনাল ডকুমেন্টস কালেক্ট করে সিএনএফ এজেন্টকে বুঝিয়ে দিতে হবে পণ্য খালাস করার জন্য। ঠিক আছে, এই হলো আমার ব্যাংক এবং এলসির প্রক্রিয়া। ঠিক আছে, এভাবে একটা এলসির প্রক্রিয়া শেষ হয়। তাহলে আমরা একটু নিচের দিকে আবার যাই। নিচের দিকে একটু চলে যাই। এই শীটটা আপনাদেরকে দেইনি, এটা আমি দিয়ে দিব। হ্যাঁ, এখানে একটু ডিটেলস লেখা আছে, বেশ কিছু এলসির কি 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 ধরনের এলসি হয়, তারপরে এইচএস কোড কি, এগুলো একটু পড়ে নিলে বুঝে ফেলতে পারবেন। ঠিক আছে, এইচএস কোড সম্পর্কে কিছু তথ্য এখানে আপনি পাবেন, লেখা আছে। তারপরে ইনকোটার্মস, অর্থাৎ ওই যে আমি বললাম ইএক্সডব্লিউ কি, তারপরে এফওবি কি, সিএফআর কি। ঠিক আছে, এই টার্মস গুলো ইম্পোর্টের ক্ষেত্রে ইউজ হয়। ঠিক আছে, এই টার্মস গুলো সম্পর্কে একটু বলে যাই। হ্যাঁ, এই টার্মস গুলো, এই যে যতগুলো টার্মস আমরা দেখতে পাচ্ছি বা এলসির যেই প্রক্রিয়া বা নীতিমালা, এগুলো উপরে থাকে হচ্ছে আইসিসি, ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স। হ্যাঁ, অর্থাৎ এই আইসিসি একটা সংগঠন, এই আইসিসি এই এলসির যত ধরনের নীতিমালা আছে এবং ইনকো টার্মস, এইসব নীতিমালা এই আইসিসি তৈরি করে, ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স। এবং আইসিসির এই নীতিমালাগুলোই ব্যাংকগুলো ফলো করে, এলসির টার্মস এন্ড কন্ডিশন। ঠিক আছে, প্রত্যেকটা এলসি টার্মস এন্ড কন্ডিশন, সেলারের সুবিধা অসুবিধা, বাইরের সুবিধা সবগুলোই এগুলো কন্ট্রোল করে হচ্ছে আইসিসি। ঠিক আছে, ওকে। এই ইনকো টার্মস একটু সংক্ষেপে বলে যাই, এটা এত জটিল কিছু না। আপনি যখন আলিবাবাতে জিজ্ঞেস করবেন তখন ওরা প্রাইস দেওয়ার সময় বলবে তুমি কি এফওপিতে প্রাইস এফওপিতে নিবা নাকি এক্সডব্লিউতে নিবা, নাকি তোমার ডোর টু ডোর এজেন্ট আছে, এই ইত্যাদি ইত্যাদি আপনাকে জিজ্ঞেস করতে পারে। ঠিক আছে, প্রথমে হয়তো জিজ্ঞেস করতে পারে তোমার এজেন্ট আছে কিনা, তার মানে চায়নাতে তোমাদের ওয়্যার হাউস আছে কিনা। যদি আপনি ডোর টু ডোর করেন তাহলে স্পষ্ট বলে দিবে হ্যাঁ আমার এজেন্ট আছে চায়নাতে, ব্যাস। তাহলে কোথায় আছে তোমার এজেন্ট, গঞ্জুতে, ব্যাস। তাহলে সে সেভাবে আপনাকে ইউজুয়ালি প্রাইস দিয়ে দিবে। নাহলে যদি না থাকে বলবে, তাহলে হচ্ছে যে বিভিন্ন টার্মস আসবে, যে এফওপি কি কোনভাবে আপনি পণ্য কিনবেন, পণ্য সেলার কিভাবে শিপমেন্ট করবে, আপনি কিভাবে নিবেন, কোন পোর্ট দিয়ে নিবেন, এইসব টার্মস এন্ড কন্ডিশন তখন চলে আসবে। তাহলে ইএক্সডব্লিউ হচ্ছে জাস্ট এক্স ওয়ার্কস, তার মানে হচ্ছে ফ্যাক্টরি প্রাইস। যদি সেলার আপনাকে ইএক্সডব্লিউ তে প্রাইস বলে যে এটা ইএক্সডব্লিউ প্রাইস, তাহলে আপনি ধরে নেবেন এটা শুধুমাত্র ফ্যাক্টরি প্রাইস। ঠিক আছে, এই ফ্যাক্টরি থেকে আপনার পোর্ট পর্যন্ত নিয়ে আসা, অর্থাৎ আপনার পোর্ট পর্যন্ত নিয়ে আসা বা আপনার কাস্টমস পর্যন্ত নিয়ে আসা সমস্ত খরচ আপনার আলাদাভাবে বের করতে হবে। এটা ঠিক আছে, এই দেখেন, এই যে অর্থাৎ এই পর্যন্ত ফ্যাক্টরি, এর বাইরে যে যত খরচ আছে আপনাকে বের করতে হবে, আমাদেরকে ইম্পোর্টারকে বের করতে হবে। এবং এরপরে আছে হচ্ছে যে এটি দরকার ইউজ হয় না বাংলাদেশে, কিন্তু এফওবি, ফ্রি অন বোর্ড। অর্থাৎ এফওবি তে প্রাইস যদি হয়, যে সেলার যদি বলে ভাই এটা এফওবি প্রাইস, ঠিক আছে, এফওবি কি, ফ্রি অন বোর্ড, অর্থাৎ চায়নার যে কোনো প্রান্তে সে আপনাকে পণ্য পৌঁছায় দিবে ওই প্রাইসের মধ্যে। এটা হচ্ছে এফওবি প্রাইস। এটা গুয়াংজু হতে পারে, পোর্টে হতে পারে, অন্য কোনো জায়গায় হতে পারে, অর্থাৎ আপনি যেখানে নিতে চান এটা এফওবি প্রাইস হবে, ফ্রি অন বোর্ড। ঠিক আছে, তারপরে সিএফআর হবে, কস্ট অ্যান্ড ফ্রেইট। সিএফআর কি, সিএফআর যদি প্রাইস দেয় তাহলে আপনার প্রোডাক্টটা আপনার শিপার কি করবে, বিএল করে দিবে, অর্থাৎ শিপে উঠাই দিবে। অর্থাৎ আপনার এখানে প্রোডাক্টের প্রাইসের সাথে কি হবে, ফ্রেইট কস্ট যোগ হয়ে যাবে, ফ্রেইট কস্ট হিসাব করে সেলার যোগ করে দিবে। এরপরে আপনার শুধু আনলোড খরচ প্লাস হচ্ছে আপনার কাস্টমার হাউসে নিয়ে আসার খরচ থাকবে। ঠিক আছে, আর হচ্ছে যে সিআইএফ একই জিনিস, এখানে শুধু ইন্স্যুরেন্স দিতে হয়। এখানে ইন্স্যুরেন্স উল্লেখ করা থাকে না, এখানে ইন্স্যুরেন্স উল্লেখ করা থাকে। অর্থাৎ এইখানে বায়ার দিয়ে দেয়, এখানে 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 নেগোসিয়েশন হয় আর কি, কে দিবে। আর এখানে থাকলে পড়া সিএফ এর ও তো সেলার দিয়ে দেয়। এরপরে সিপিটি, জাস্ট সিপিটি তে হচ্ছে নতুন যারা ইম্পোর্ট করতে চায় তাদের ক্ষেত্রে সিপিটি অনেকেই করে, যে আমি ভাই এত ঝামেলা জানি না কিভাবে কন্টেনার ভাড়া করবো, এই সেই আমার কিছু দরকার নাই, সেলারকে বলে দেয় তুমি আমাকে সিপিটি তে প্রাইস দাও, তুমি সিপিটি প্রাইস আমার প্রোডাক্ট চিটাং পোর্টে পৌঁছে দিবা। ঠিক আছে, চিটাং পোর্টে পৌঁছে দিলে আমি আমার সিএনএ পাশে আমি সিএনএ দিয়ে ডকুমেন্ট দিয়ে বের করে নেব। ঠিক আছে, এটা হচ্ছে যে সিপিটি তে। সিআইপি সেম, জাস্ট ইন্স্যুরেন্সটা করে নিতে হয়। ওকে, তারপরে হচ্ছে কি, এই কটা টার্মসই আমাদের দেশে ইউজ হয়। স্যার সিপিটি থেকে এলসি প্রয়োজন হয়? হ্যাঁ, সিপিটি এই ক্ষেত্রে কি এলসির প্রয়োজন হয়? হ্যাঁ, এগুলো সবগুলো এলসি টার্মস। ঠিক আছে, এগুলো এলসি টার্মস। ডোর টু ডোর করতে গেলে তো আপনার এইসব প্যারার দরকার হয় না, তাই না? যখন আপনি এলসি করতে যাবেন, সেলারের সাথে প্রাইস নেগোসিয়েশন করতে যাবেন, আপনি নিজে ইম্পোর্ট করতে গিয়ে তখন সেলার আপনাকে জিজ্ঞেস করতে পারে ভাই তুমি হচ্ছে কোন টার্মস এন্ড কন্ডিশনে পণ্য কিনতে চাও, কারণ সেলার তো আপনাকে প্রাইস দিবে, তাই না? সো ওই প্রাইসটা তো ধরে আপনাকেও জিজ্ঞেস করতে হবে যে ভাই তুমি এখানে কিভাবে প্রাইস দিছো, এটা কি এক্সডব্লিউ প্রাইস, নাকি এটা এফওবি প্রাইস, নাকি এটা সিএফআর প্রাইস, নাকি এটা সিপিটি প্রাইস দিছো। তাহলে আপনার এটা যদি আপনার সামনে থাকে তাহলে আপনি বুঝে ফেলতে পারবেন যে সেলার তাহলে আমাকে কিভাবে প্রাইস দিছে, এর পরের খরচগুলো আমার কি হবে। ক্লিয়ার?
আর এই ডিডিপিটা শুধু ডেলিভারি ডিডিপি। এই ডিডিপিতে আপনি শুধুমাত্র কি আনতে পারবেন? স্যাম্পল। তো ডিডিপিতে যদি স্যাম্পল পাঠাইতে পারেন সেলারকে, তাহলে সেলার আপনাকে স্যাম্পল দিয়ে দিবে। স্যাম্পল একেবারে সে আপনার কাস্টম টাস্টম সবকিছু হিসেব করে আপনাকে পাঠাই দিবে, আপনার অফিসে প্রোডাক্ট চলে আসবে। এটা হচ্ছে ডিডিপি, ডেলিভারি ডিউটি পেইড। এই ছিল আমাদের ইনকোটার্মস, ঠিক আছে? ওকে, ইনকোটার্মস এর পরে আমরা সিএনএফ এজেন্ট কি এটাও আমি এখানে লিখে দিছি। তাদের ফি কেমন হয় অনেক আগে লেখা, এটা ঠিক নাও থাকতে পারে, বাট এটা নেগোসিয়েশন করে নিতে হবে তখন, ঠিক আছে? ট্যাক্স ক্যালকুলেশন, এই যে দেখেন সিডি, আরডি, এসডি, ভ্যাট, ট্যাক্স, টিটিআই, এইটা হচ্ছে যে টোটাল কি টিটিআই। এই টিটিআইটা হচ্ছে যে আপনি পেয়ে যাবেন পরে আপনার ট্যারিফ ভ্যালুতে। টিটিআই এই যে এইচএস কোড আপনি ধরে, যদি আপনার কাছে এইচএস কোড থাকে কোনো প্রোডাক্টের এবং প্রোডাক্টের বর্ণনা থাকে, তখন আপনি কাস্টমস ডিউটি ক্যালকুলেটর যদি বের করেন, বের করে যদি এইচএস কোড প্রেস করেন, তাহলে আপনি টিটিআই ওখানেও পেয়ে যাবেন, ঠিক আছে? তখন এই টিটিআই পাইলে আপনি ভ্যালু আপনার সিএনএফ থেকে নিয়ে আপনি ট্যাক্স ক্যালকুলেশন করে ফেলবেন, ঠিক আছে? এখন আসেন ট্যাক্স ক্যালকুলেশনের বাইরে সিবিএম কিভাবে নিতে হবে। ট্যাক্স ক্যালকুলেশনের বাইরে আমাদের আরেকটা খরচ আসবে, সিভিএম ক্যালকুলেশন, ঠিক আছে? তাহলে সিভিএম ক্যালকুলেশন কি হবে? ওকে, ব্ল্যাঙ্ক শিটটা দেখতে পাচ্ছেন আপনারা, ব্ল্যাঙ্ক শিটটা। আচ্ছা, সিবিএম ক্যালকুলেশনটা কিভাবে হতে পারে? ধরেন যে আমরা এই একটা কার্টুন আছে, ঠিক আছে? কার্টুনের লেন্থ, উইথ এন্ড হাইট, ঠিক আছে? লেন্থ, উইথ এন্ড হাইট, এইভাবে একটা কার্টুনের সাইজ দেওয়া থাকে সিএম, ঠিক আছে? সো ধরলাম আমাদের একটা কার্টুনের সাইজ এইখানে 100 পিস প্রোডাক্ট আছে, ঠিক আছে? ওকে, 100 পিস প্রোডাক্ট আছে এই কার্টুনে। এই কার্টুনের সাইজ হচ্ছে ধরেন যে 45, 40, ঠিক আছে, 35, এরকম কার্টুনের সাইজ আছে সিএম, ঠিক আছে? ওকে, এই কার্টুনের গ্রস ওয়েট আছে 20 কেজি। ওকে, প্রোডাক্ট আপনার 1000 পিস টোটাল। ওকে, তাহলে এখানে 1000 পিস প্রোডাক্ট যদি হয় আপনার, তাহলে দেখেন কত কার্টুন প্রোডাক্ট হচ্ছে। কি মনে কিছু নাকি? আমি ওদের ক্লাস করতে দেখো না। আচ্ছা, তাহলে আপনি দেখেন এখানে কত কত কার্টুন প্রোডাক্ট হচ্ছে? 10 কার্টুন, 10 কার্টুন প্রোডাক্ট 200 কেজি। 10 কার্টুন প্রোডাক্ট কত কার্টুন কেজি হচ্ছে? 200 কেজি টোটাল। এই এখন এই অবস্থায় আমরা কি করতে পারি? সিবিএম ক্যালকুলেশন করতে হবে আমাদের, ঠিক আছে? সিবিএম ক্যালকুলেশন কিভাবে করব? সিবিএম ক্যালকুলেশন করতে গেলে আমাদেরকে কোথায় যাব আমরা? সিবিএম ক্যালকুলেশন করার ক্ষেত্রে আমরা গুগলে যাব। গুগলে গিয়ে হচ্ছে আমাদের সিবিএম ক্যালকুলেশন করতে হবে। আমার এই নতুন গুগল যেটা আমি ওপেন করলাম, এটা দেখতে পাচ্ছেন কি না? এটা মেবি দেখতে পাচ্ছেন না। আচ্ছা, না স্যার। শেয়ার করে দিচ্ছি। এবার দেখতে পাচ্ছেন কি? জি। দেখা যাচ্ছে স্যার। আমরা গুগলে চলে আসলাম, লিখলাম সিবিএম ক্যালকুলেটর। সিবিএম ক্যালকুলেটর আসলে এখানে অনেকগুলো অপশন থাকে। বেসিক আমরা দিয়ে দিব বেসিকে। বেসিকে দিয়ে এই দেখেন এখানে দেওয়া আছে লেন্থ, উইথ এন্ড হাইট দেওয়া আছে এখানে। তাহলে আমাদের কি ছিল? আমাদের লেন্থ ছিল হচ্ছে আমরা ইয়ে করার কারণে আমরা হচ্ছে যে এইখানে চলে আসছি, হচ্ছে আচ্ছা ওকে, এখানে নাই। তাহলে আমাদের এখানে ছিল 45 সিএম লেন্থ, উইথ ছিল 40, আর এটা ছিল 35, ঠিক আছে? কোয়ান্টিটি মানে কার্টুন, কত কার্টুন ছিল? 10 কার্টুন, ঠিক আছে? তাহলে এই 10 কার্টুনে আমরা সিবিএম বের করে নিলাম 0.63, 0.63 সিবিএম, এটাকে বলা হয় সিবিএম, ঠিক আছে? এবার আমরা আবার ওইখানে ফিরে যাই। এখানে আবার ফিরে আসলাম সিবিএম এ। এখানে আসার পরে আমাদের এখানে ছিল হচ্ছে যে 200 কেজি প্রোডাক্ট, 200 কেজি প্রোডাক্ট ছিল, 10 কার্টুন ছিল, ঠিক আছে? 1000 পিস টোটাল প্রোডাক্ট ছিল। তারপরে আমাদের সিবিএম হলো 0.63, ওকে সিবিএম। এখন আমরা একটা ক্যালকুলেশনে যাই, ঠিক আছে? তাহলে এইটা বের করার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের ফ্রেট কস্ট ক্যালকুলেশন করতে হবে, ঠিক আছে? ফ্রেট কস্ট ক্যালকুলেশন করার জন্য ওকে, আমি ধরেন যে আমার 0.6 সিবিএম আমার প্রোডাক্ট। এখন আমাদের কি হয়? আমরা যখন কন্টেইনার ভাড়া করি, একটা কন্টেইনারে সিবিএম থাকে অ্যারাউন্ড, ধরলাম যে 26 সিবিএম থাকে, ঠিক আছে? একটা 20 ফিট কন্টেইনারে টোটাল 26 সিবিএম প্রোডাক্ট
কনজিউম করা যায়। হয়তো ধরেন 30,000 কেজি লাইক দ্যাট এরকম। ওকে? তাহলে এখন আমরা এই 26 সিবিএম 30,000 কেজি। তো এই 26 সিবিএম এর ভাড়া যদি হয়ে থাকে ধরেন $2,000 সে কথার কথা, তাহলে আমাদের এই 0.63 তে কতটুকু ভাড়া দিতে হবে? এইটা আমাদের ক্যালকুলেশন করতে হবে। অর্থাৎ 20 ফিট যে একটা কন্টেইনার, এই কন্টেইনার তো আমরা পুরোটা নিচ্ছি না। ওই পুরো কন্টেইনারের যেই ভাড়া সেই অনুযায়ী আমি যতটুকু নিচ্ছি আমার ওইটুকুরই ভাড়া দিতে হবে। এইজন্য আমাদের সিবিএম প্রয়োজন হবে। তাহলে সিবিএম ক্যালকুলেশন কিভাবে হয়? সে ধরেন যে এখানে ইউজুয়ালি আমি যদি ধরি $10,000 পার সিবিএম হতে পারে যদি আপনি ইম্পোর্ট করতে যান প্রোডাক্ট। $10,000 পার সিবিএম হয় যদি, তাহলে আপনার ক্ষেত্রে কত হইছে? 0.63 সিবিএম আপনি নিছেন। ঠিক আছে? তাহলে ভাগ করে আপনার কত কেজি প্রোডাক্ট ছিল? 200 কেজি। এইটা দেখেন আপনার পার সিবিএম এ এখন কত টাকা আপনার পার কেজিতে খরচ পড়ছে। ফ্রেইট কস্ট ইনটু 0.63 ভাগ 200 ৳31.50 আপনার পার কেজিতে সিবিএম কস্ট এড হবে। অর্থাৎ চিটাগং থেকে ঢাকা পর্যন্ত চিটাগং থেকে আপনার চায়না পার্ট থেকে চিটাগং পোর্ট পর্যন্ত আপনার কন্টেইনার যেই ভাড়া যদি এই পরিমাণ হয়ে থাকে তাহলে আপনার ৳31 পার কেজিতে যোগ হবে। সেটা যদি পার কেজিতে আপনি ট্যাক্স ক্যালকুলেশন করে যদি দেখেন যে আমার $200 পার কেজি ট্যাক্স আসতেছে, ঠিক আছে? পার কেজি ট্যাক্স আসতেছে ৳200, তার সাথে আমার পার কেজি আরো ৳31.50 কি করতে হবে? যোগ করে দিতে হবে। ঠিক আছে? তাহলে হচ্ছে যে আপনি আপনার ট্যাক্স প্লাস কন্টেইনার ভাড়াটা ক্যালকুলেশন করে ফেলতে পারলেন। এরপরে আপনার অন্য জায়গায় পোর্ট চার্জ আছে, তারপরে সিএনএফ খরচ আছে, সেগুলো আপনি বাকিটা সিএনএফ এর সাথে বসে ক্যালকুলেশন করে ফেলতে পারবেন। এখন বলেন যে এই যে আমরা সিবিএমটা কেন আমাদের প্রয়োজন হয়? ঠিক এই জন্য আমাদের সিবিএম প্রয়োজন হয়। ঠিক আছে? সালাম, একটা প্রশ্ন আছে। ওকে। এই জায়গাটা তাহলে আমি একটু প্রশ্ন নিচ্ছি। আমি একটু এইটুকু শেষ করে দিব। সবাই একটু হচ্ছে যে একটু সবাই আমরা এই ইম্পোর্টের পার্টটা অনেকটাই শেষই বলা যায়। ইম্পোর্টের পার্টের মধ্যে আমাদের এলসির একটা পার্ট ছিল, ট্যাক্স ক্যালকুলেশনের একটা সহজ হিসাব ছিল। ঠিক আছে? এটুকু আমরা এই জায়গা থেকে বের হয়ে আসছি। এটা যদি ভিডিওটা আবার একটু দেখেন তাহলে আপনি একেবারে ক্লিয়ার হয়ে যাবেন পুরোটা পরে। ঠিক আছে? ওকে, আমরা একটু জাস্ট তো বিরতিতে গিয়ে আমরা একটু প্রশ্ন তো নিতে পারবো সবার, তাই না? তাহলে একটু প্রশ্নগুলো যদি আমরা নেই তাহলে একটু ভালো হয়। অনেকেরই প্রশ্ন হয়তোবা ছিল। সেগুলো একটু যদি বলেন, হ্যাঁ? স্যার এটা তো শুধু আমরা যদি নিজেরা ইম্পোর্ট করি, আমরা যদি ডোর টু ডোর যে আছে তাকে দিয়ে দিই, তাইলে তো আর এত ক্যালকুলেশন আমাদের ডেফিনিটলি না। দরকার ডোর নাই। টু ডোর যদি আপনি দিয়ে দেন, হুম। ডোর টু ডোরকে দিয়ে দিলে তো সব ডোর টু ডোরই এগুলো করবে। তখন তার করবে। আমাদের কোনো প্যারা নাই। তাই আচ্ছা, না? আচ্ছা। জি, জি। ডোর টু ডোরে দিয়ে দিলে তো স্যার এখানে একটা কথা হচ্ছে যে এই সবকিছু ক্যালকুলেশন করার পরে নরমালি দেখা যায় ডোর টু ডোরে যদি $300 কেজি পড়ে, আর আমরা যদি নিজেরা করতে যাই এলসি অল এভরিথিং কমপ্লিট করে, দেখা যাচ্ছে আমাদের পড়ে যাচ্ছে $600 কেজি। হুম। তো এটা কি কারণে এরকমটা হয়? এখন আপনি যে $600 কেজি পড়তেছে এইটা আপনি কি করে বুঝে বলছেন নাকি না করেই বলছেন? এইটা হচ্ছে কথা। এটা হচ্ছে বুঝেই বলতেছি। না বুঝে বলা না। করলে না আপনি বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি কত পড়ছে না। কারণ না করলে তো এটা মানে আন্দাজের উপরে আন্দাজের ক্যালকুলেশনের তো কোনো ভ্যালু নাই, তাই না? তবে একটা জিনিস আছে যে হ্যাঁ, আপনি যদি কম পরিমাণ করতে চান সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে একটু চ্যালেঞ্জিং হবে। কারণ ডোর টু ডোর অনেক প্রোডাক্ট একসাথে শিপমেন্ট করে। সেই ক্ষেত্রে দেখা যায় যে হ্যাঁ, সেক্ষেত্রে যে তারা অল্প পরিমাণ প্রফিট করে বের হয়ে যেতে পারে, আপনাকে একটা ভালো প্রাইস দিতে পারে। কিন্তু আপনি একজন নতুন উদ্যোক্তা হয়ে অল্প পরিমাণ ইম্পোর্ট করবেন, আপনার যেই পরিমাণ খরচ হবে, তো সেই খরচগুলো থেকে তো আপনার প্রোডাক্টের প্রাইস বাড়বে। অ্যাকচুয়ালি ট্যাক্স ভ্যাট তো আর বাড়বে না। এই যে সিবিএম ক্যালকুলেশন বললাম, তারপরে যে ট্যাক্স ভ্যাট বললাম, এটা তো ডোর টু ডোরের জন্যও যা আপনার জন্যও তাই না? এই জায়গাগুলোতে বাড়ে না। বাড়ে কোনগুলোতে? বাড়ে হচ্ছে যে প্রথমত আমরা যদি অল্প পরিমাণ ইম্পোর্ট করতে যাই আমাদের কস্টিং বেড়ে যায়, সিএনএফ এর খরচ দিয়ে, এলসি চার্জ, অন্য চার্জ দিয়ে খরচগুলো বেড়ে যায়। কারণ আপনার যেই দিক থেকেই খরচ বাড়ুক ওটাও তো প্রোডাক্টের প্রাইসের সাথেই চলে আসে, তাই না? আর হচ্ছে কি যে একটা কি হতে পারে? একটা হচ্ছে যে ফাঁকিবাজির একটা সুযোগ হতে পারে। যেমন আপনি জানেন না কোথায় ফাঁকফোকর আছে, কোথায় ফাঁকি দেওয়া যায়। হয়তো সিএনএফ এজেন্ট এটা জানে বা ডোর টু ডোর এজেন্ট এটা জানে। তারা এখানে মাস্টার হয়ে গেছে কোন জায়গাতে ফাঁকি দেওয়া যায়। তো সে ফাঁকি দিয়ে বের হয়ে যেতে চেষ্টা করে বা কখনো পায়, কখনো পারে, কখনো পারে না। এইসব কারণে হচ্ছে যে আপনার সাথে হয়তো ম্যাচ নাও করতে পারে। বাট আপনি যখন একটু আমার মনিটরটা অন্ধকার দেখা যাচ্ছে। একটু বেশি পরিমাণ ইম্পোর্টে যাবেন তখন দেখবেন যে ডেফিনিটলি আপনার খরচ তার থেকে কমই হবে। আচ্ছা স্যার, ওই যে আমরা গতকালকে বলছিলেন স্যাম্পল কালেকশন, এইটা একটু দেখাবেন। আজকে কি সেটা সম্ভব হবে?
একটু জোরে বলবেন, আমি শুনতে পাই। স্যাম্পল কিভাবে কালেক্ট করতে হয় বা ওকে, স্যাম্পল। ওইটা বলছিলেন, দেখাতে চাচ্ছিলেন। আর একটা বিষয় হলো স্যার, আমাদের এখানে তো আমরা আলিবাবা এবং 166 এই দুটো দেখলাম, এখানে মেইনলি ফ্যাক্টরি চুজ, নেগোসিয়েশন, এর ভিতরে আরো অ্যাডভান্স কিছু আছে কিনা এখানে আমাদের, যেগুলো আরো শেখা দরকার বা জানা দরকার? ওকে, ওইটা কি আমাদের এইভাবে করাবেন নাকি অন্য কোনো প্রসেস আছে, ওয়ে আছে? আচ্ছা, ওকে, আর কি আছে? আর আরেকটা প্রশ্ন ছিল যে আমরা তো এখানে মেইনলি সোর্সিংটা শিখতেছি, বাট অনেকে হয়তো নতুন উদ্যোক্তা যারা কি প্রোডাক্টটা নিয়ে কাজ করবে বা কোন প্রোডাক্টটা নিলে ভালো হয়, যারা করছে তারা তো করছেই, আর যারা করছে না, এই প্রোডাক্ট চুজের বিষয়ে কোনো শিক্ষা বা বিষয়গুলো আমাদেরকে গাইডলাইনগুলো দিবেন কিনা? জি স্যার, এটা সেম প্রশ্ন আমারও স্যার, যেহেতু আমি বিগিনার একজন। গত গত ক্লাসে স্যার বলেছিলেন এই ক্লাসের শেষের দিকে একটা মোটামুটি একটা কয়েকটা প্রোডাক্ট চেক দিলে ভালো হয়। আমরা বিগিনার যারা অ্যাটলিস্ট আমরা কম পুঁজির মাধ্যমে শুরু করতে পারি আর কি, একটা সিদ্ধান্ত নিতে পারি। কাইন্ডলি স্যার যদি চেক দিতেন একটু সুবিধা হতো আমাদের বিগিনারদের জন্য। আর কার স্যার, আমার একটা প্রশ্ন আছে। এটা হচ্ছে যে সিএনএফ এজেন্ট আর কার্গো কোম্পানি, এই দুটোর মধ্যে পার্থক্যটা একটু বুঝাবেন আমাকে। জি স্যার, বলছিলেন 1688 থেকে মানে একটা অর্ডার দিয়ে দেখাবেন প্র্যাকটিক্যাল পেমেন্ট। সিএনএফ এজেন্ট হচ্ছে, দেখেন সিএনএফ এজেন্ট হচ্ছে যে কাস্টমস এবং ইম্পোর্টার এদের মাঝখানে থেকে আপনাকে প্রোডাক্টটা রিলিজ করে দেওয়া, অর্থাৎ কাস্টমসকে হেল্প করছে, আপনাকে হেল্প করছে, মাঝখান থেকে সে বেনিফিট নিচ্ছে। অর্থাৎ বাংলাদেশ গভর্নমেন্ট ইম্পোর্টার এবং কাস্টমসদের হ্যাসেলটাকে কমিয়ে নিয়ে আসার জন্য সিএনএফ এজেন্টকে নিয়োগ দেয়। সিএনএফ এজেন্ট কিন্তু সরকারি নিয়োগ হয়, ঠিক আছে, যদিও তারা স্বায়ত্তশাসিত, বাট তাদের লাইসেন্স দেয় কিন্তু গভর্নমেন্ট, এবং এই লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে তাদেরকে পরীক্ষা দিতে হয় সরকারিভাবে, এবং এই পরীক্ষা হয় এনবিআর এর আন্ডারে, অর্থাৎ কাস্টমস অথরিটি রিকুইজিশন দেয় এনবিআর এ যে আমার এতজন সিএনএফ এজেন্ট লাগবে, এখানে শর্টেজ আছে, ইম্পোর্টারদের হ্যাসেল হচ্ছে, তারা পারতেছে না, আমরাও সার্ভিস দিয়ে পারতেছি না, যে কারণে তখন রিকোয়ারমেন্ট দিলে এনবিআর এটাকে যাচাই বাছাই করে দেখে যে এখানে আসলে সিএনএফ এজেন্ট লাগবে কিনা, তখন এনবিআর একটা নিয়োগ দেয় সিএনএফ এজেন্ট নেওয়ার জন্য, তখন পরীক্ষায় পাশ করে যারা হয় তাদেরকে সিএনএফ এজেন্ট ওইভাবে নিয়োগ দেয়। এরপর আরো ডিপ কিছু আছে আর কি, জাস্ট আমি একটু বেসিকটা বলে দিলাম। এই হচ্ছে সিএনএফ, অর্থাৎ আপনার, আমাদের এবং কাস্টমসদের মাঝখানে থেকে আমাদের পণ্য খালাস করতে সহায়তা করে হচ্ছে সিএনএফ। কার্গো কোম্পানি হচ্ছে আপনার পণ্য চায়না থেকে বইয়ে শিপমেন্ট করে এনে দিল বা ইয়ারে উঠাই দিল, ইয়ারে আপনাকে পার কেজিতে কার্গোর ভাড়া নিল, অর্থাৎ এটা বিমান কার্গো হইতে পারে, সি কার্গো হইতে পারে, ওটা হচ্ছে ফ্রেট ফরওয়ার্ডার, কার্গো এজেন্ট, ফ্রেট ফরওয়ার্ডার এজেন্ট। তাকে আপনি কন্টেইনার ভাড়া দিবেন বা এয়ার কার্গো ভাড়া দিবেন, সে ভাড়া নিয়ে আপনার পণ্যগুলো এয়ার কার্গোতে তুলে দিবে, সি কার্গোতে তুলে দিবে। আই থিঙ্ক ক্লিয়ার এই প্রশ্ন। হ্যাঁ স্যার, আমার আরেকটা জিনিস ক্লিয়ার করার আছে, যে মনে করেন আমি যদি চায়না থেকে প্রোডাক্টটা কিনে, আমি আমার যে মনে করেন কার্গো কোম্পানি যে আছে আমার হচ্ছে গিয়ে ফরওয়ার্ডার, যে তাকে বললাম যে তার ওয়্যার হাউসে সে পিক আপ করে আমাকে শিপ করে বাংলাদেশ পর্যন্ত নিয়ে আসবে, আর বাংলাদেশ কাস্টমস আমার শুধু আমার সিএনএফ এজেন্ট ছাড়া দিবে। এভাবে কি আমি কাজ করতে পারবো? কাকে কাকে দিবেন, চায়নাতে কাকে দিবেন? মানে আমার এখানকার মানে বাংলাদেশের কাস্টমসটা শুধু আমার সিএনএফ দেখবে, আর বাকি আমার হচ্ছে কি আমি প্রাইসিং অন কার্গো টার্গো যা আছে এগুলো হচ্ছে সব আমার হচ্ছে কি কার্গো কোম্পানির সাথে করব। আচ্ছা, আপনি বলতে চাচ্ছেন যে শুধুমাত্র আপনি এখানে সিএনএফ দিয়ে প্রোডাক্টটা বের করে নেবেন, ঠিক আছে, রাইট। বাকি কাজগুলো কারা দেখবে ওইখানে? আপনি তো ধরেন ফ্যাক্টরির সাথে কানেক্ট কার্গো কোম্পানি, আমার হচ্ছে কার্গো কোম্পানি যারা যাদের কাছে কার্গো। আচ্ছা, এখন এখানে এখানে প্রশ্ন আছে হচ্ছে যে কার্গো কোম্পানির কাজ তো হচ্ছে যে পোর্ট থেকে মালটা পোর্টে নিয়ে আপনার তাদের কার্গোতে তুলে দেওয়া, ঠিক আছে। এখন আপনি যখন ফ্যাক্টরির সাথে কানেক্ট হচ্ছেন, তো ফ্যাক্টরির সাথে কানেক্ট হলে আপনি প্রাইসিং করলেন, আপনি ফ্যাক্টরিকে পেমেন্ট করলেন। এখন কার্গো তো আরেকটা থার্ড পার্টি, এটাও একটা পার্ট। এখন এই পার্টটা তো আপনাকে আপনাকে হ্যান্ডেল করতে হবে, না হলে আপনার ফ্যাক্টরিকে হ্যান্ডেল করতে দিতে হবে। কারণ হচ্ছে যে আপনার তো কার্গোকে ভাড়া করতে হবে, তাই না? ভাড়া যে করবেন, এই ভাড়াটাকে আপনি করবেন নাকি আপনার ফ্যাক্টরি করবে, এটা হচ্ছে প্রশ্ন। আপনি যদি মনে করেন আমার কার্গো কোম্পানি পরিচিত আছে, আমি ভাড়া করতে পারবো, ওকে, ভালো কথা, তাহলে আপনি কার্গো কোম্পানি ভাড়া করে আপনার ফ্যাক্টরিকে বলে দিবেন তুমি এখানে পণ্য পৌঁছাই দাও, বাস। আচ্ছা, আরেকটা বিষয় আছে যে বাই সিতে যেভাবে এলসি করে প্রোডাক্ট নিয়ে আসতে হয়, বাই এয়ারও কি একদম সেম? হ্যাঁ, সেম। অনেক সময় আপনি পাইয়ারেও অনেক সময় এলসি ছাড়াও প্রোডাক্ট নিয়ে আসতে পারেন, ঠিক আছে। আপনি ফ্যাক্টরির সাথে কথা বলে ফ্যাক্টরিকে বললেন তুমি ভাই শিপমেন্ট করে দাও, ঠিক আছে, শিপমেন্ট করে দাও। আপনি এক্ষেত্রে আপনি আপনার সিএনএফ এজেন্টকে ডকুমেন্টস দিলে সে পণ্য বের করে দিতে পারবে বা পারে। তো এইসব ক্ষেত্রে দেখা যায় অনেক সময় ডকুমেন্টসের মাধ্যমে আপনি প্রোডাক্টটা শিপমেন্ট না করালে কাস্টমসে এখানে অনেক সময় হ্যাসেল তৈরি হয়, যে আপনি প্রশ্ন থাকতে পারে আপনি কিভাবে কিনলেন, এটা অন্যান্য যেই ফাংশনগুলো কাজ করে আর কি। যাই হোক, তো এগুলোর জন্য আপনার বেস্ট হচ্ছে যে আপনি প্রোডাক্ট যেহেতু আপনি সিএনএফ দিয়ে বের করবেন, তো সেক্ষেত্রে এই বিষয়গুলো, টেকনিক্যাল বিষয়গুলো সিএনএফ এর সাথে কনসাল্ট করে তারপর আপনার প্রোডাক্টটা নিয়ে আসা বা শিপমেন্ট করা, এটা হচ্ছে ওয়াইজ হবে। আসসালামু আলাইকুম। স্যার, আমি তো বলি 1688 থেকে স্যার যে প্রশ্নটা করছিলাম, সবাই আসলে বলছিলেন যদি রেট কমাইতে পারি, সেক্ষেত্রে পেমেন্টটা কিভাবে করবো? 1688 যদি রেটটা কমাইতে পারি, সেক্ষেত্রে পেমেন্টটা কিভাবে করবো? ওখানে তো করবেন। জি, আমরা যারা প্রশ্ন করব একটু জোরে করলে মনে হয় মানে শুনতে সুবিধা হবে। 1688 পেমেন্ট তো আপনি কার্ড দিয়ে করতে পারছেন, তাই না? জি স্যার, আমাকে সেটা তো স্যার হ্যাঁ দেখাইছেন, সেটা হচ্ছে যে ডাইরেক্ট প্রোডাক্ট গুলো কিনা, যে সেলার একটা রেট দিছে, ওখান থেকে আমি ক্লিক করে 50 কিনে ফেললাম।
বাট আমি ধরেন 1000 পিস প্রোডাক্ট নিব, সেক্ষেত্রে সেলারকে আমি বলার পরে কিছু টাকা সে কমাইলো, সেক্ষেত্রে আমরা পেমেন্টটা কিভাবে করবো? ওকে, নর্মালি তো আলিবাবাতে ট্রেড স্টুডেন্টস এর মাধ্যমে রেটটা কমাইলো, একটা লিংক দেয় যে $1 বুঝতে পারছি। ওকে, আচ্ছা, আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যালো, হুম, আসসালামু আলাইকুম। আসসালাম। হ্যাঁ, ভাইয়া আমি একটা বিষয় জানতে চাচ্ছি যে 1688 থেকে টুলস এবং মেশিনারি আইটেম ইনপুট করা যাবে কিনা, হুম, হুম। ইনপুট করা যাবে কিনা এবং আনলে কতদিন সময় লাগবে বাই শিপে, এই বিষয়গুলো জানতে চাচ্ছি। আর এলসি ছাড়া কি ইনপুট টুলস এবং মেশিনারি আইটেমগুলো আনা যাবে কিনা? আচ্ছা, আপনি ফুডের কথা বলছেন না ফ্রুটসের কথা বলছেন ভাইয়া? আমি রাইস মিল হ্যাঁ? মানে টুলস এবং মেশিনারি আইটেম আমি ওই টুলস এবং মেশিনারি ব্যবসা করি। কক্সবাজার আমার সব এখানে মেশিনারিজ আইটেম, আমার মেশিনারিজ কোন আইটেম তাই বলছেন নাকি? জি 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 জি। তো মেশিনারিজ আইটেম তো অবশ্যই আনতে পারবেন আপনি, না আনার কি আছে, তাই না? তো 1688 আনতে পারবো কিনা এলসি ছাড়া? এলসি ছাড়া জি 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 1688 থেকে হ্যাঁ আনতে পারবেন, জি পারবেন জি। না কেন? অবশ্যই আনতে পারবেন, আচ্ছা আচ্ছা। ডেফিনেটলি। আরেকটা বিষয় জানতে চাচ্ছি, আমরা তো তো প্রচুর মেশিন আপনি আমাদের আসে, মেশিন স্পেয়ার পার্টস আসে, প্রচুর আসে, তাই না? আপনি আমার কিন্তু এখানে রাইস মিলের রোলারটা খুব ভালো চলে, এই কক্সবাজারে ধানের রাইস মিলের, যেটা ধান ভাঙে আর কি, এই প্রোডাক্টগুলো আনতে চাচ্ছি। তাহলে আপনার সাথে আমি কিভাবে কানেক্ট করতে পারি এই বিষয়গুলো? আপনি যখন চ্যানেল থেকে আসবেন একটু আমাকে একটু নক করলে একটু ভালো হবে। আর পরবর্তীতে আপনি যখন ক্যান্টন দিয়ে যাবেন কিরকম খরচ করতে পারে, খরচ, এই বিষয়গুলো একটু জানালে ভালো হয়। আপনার সাথে যেতে চাচ্ছি আর কি। আপনি প্রথম ক্লাসে বলছিলেন যে লাস্ট ক্লাসে আপনি 1688 এখান থেকে একটা প্রোডাক্ট কমপ্লিটলি আচ্ছা অর্ডার আচ্ছা করবেন। শুনেন, আপনারা একটু হচ্ছে দেখেন, আমরা একটু আবার হচ্ছে যে শেয়ার করতেছি, হ্যাঁ শেয়ার করতেছি, আপনারা একটু দেখেন, এটা ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা দেখেন, আর যারা দেখতে পারবেন না তারা তো রেকর্ড দেখে নিতে পারবেন। আমি একটু জাস্ট স্যার আমি একটা কথা বলতে চাচ্ছি স্যার, হুম হুম হুম। আমাদের সোর্সিংটা সম্পর্কে আমি একটু উইক আছি। আমার মনে হয় অনেকে যারা নতুন, এই সোর্সিংটা আবার যদি একটু দেখানো সম্ভব হয় তাহলে ভালো হতো। আচ্ছা ওকে, সোর্সিংটা আবারও স্যার আমার কোশ্চেনটা যদি একটু বলতেন, ওই ইয়াটা রেটটা কমানোর পরে পেমেন্টের ইস্যুটা। এটাতে যাচ্ছি, আমি যাচ্ছি, ওয়েট 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 1688 আমরা আবার একটু আসলাম, হ্যাঁ এটা নিয়ে অনেকেরই একটু ইন্টারেস্টেড, ঠিক আছে? 1688 অনেক অ্যাডভান্স লেভেল আছে, অনেক অ্যাডভান্স লেভেল আছে, যেটা আসলে অনলাইন ক্লাসে বলা দেখা এটা একটু জটিল হয় আর কি, হ্যাঁ ঠিক আছে? এই তারপর আমি আবার একটু দেখাই দিই, সহজ সহজ একেবারে, যদি একটু বুঝতে পারেন, ঠিক আছে? 1688 থেকে আপনারা যারা অল্প দামে প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান, তারা তারা বাচ্চাদের বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে যেগুলো একেবারে কম দাম, বাচ্চাদের যেসব প্রোডাক্ট সেগুলো নিয়ে একটু টার্গেট করতে পারেন, ঠিক আছে? এই প্রোডাক্টটা যদি আমরা দেখি, আমরা একটি স্টোরে গেলাম, অর্থাৎ এই প্রোডাক্টটা আমরা সোর্স করে বের করলাম ক্যামেরা অপশন দিয়ে, বের করার পরে এখানে ক্লিক করে স্টোরে গেলাম, এই প্রোডাক্টটার স্টোর হচ্ছে এইটা, ঠিক আছে? ওকে, এইটা বা এইটা আবার আরেকটাতে গেলাম, দেখেন আপনারা দেখতে পাচ্ছেন যে এই প্রোডাক্টগুলো, এই প্রোডাক্টের এখানে আপনারা যে ভিডিও পাবেন, এই ভিডিওগুলো আপনাদের কাজে লাগতে পারে এই ভিডিও থেকে, ঠিক আছে? এখানে এখানে ভিডিওগুলো আপনি চাইলে আপনার পেজেও কাজে লাগাতে পারেন, ঠিক আছে? তো এখন আমরা এই কোথায় আসলাম, 1688 এর পেজে এসে একটা প্রোডাক্ট বের করলাম, ওকে, টয়েস, বাচ্চাদের একটা টয়েস, এটা ওই যে এটা ওপেন করলে এটা একটু বিভিন্ন শেপে ওপেন করা যায়, এটাই যে এগুলো মিলানো যায় কিউবের মতো আর কি, ওই রুবিক্স কিউব আছে সেই ধরনের, বাট এটা একটা তার একটা আল্ট্রা ভার্সন আর কি, ঠিক আছে? এইটা, এবং এটা প্রাইসও অনেক কম, মাত্র কত 5 RMB দেখতে পাচ্ছেন, এটা অর্থাৎ 5 19 ধরেন 100 টাকা এরকম হবে, ঠিক আছে? এবং নিচের দিকে গেলে এটার বিভিন্ন ফর্মে আপনি এটার আরো ডিটেইলস ছবি দেখতে পারবেন, ঠিক আছে? ওকে, এখন এখন এইখানে তো প্রাইস দেওয়া আছে, একটা স্টোরে প্রাইস, আপনি চাইলে এখান থেকে সিলেক্ট করে তো অর্ডার করতে পারলেন, এইখানে এই যে অর্ডার নাও দিয়ে দিলে আপনি 2 পিস কিনতে পারবেন এখান থেকে, ওকে? তো এই 2 পিস আপনি ফ্যাক্টরি প্রাইসে আপনি কিনে নিতে পারলেন। এখন ব্যাপারটা হচ্ছে যে সেলারের সাথে আপনি তো নেগোশিয়েট করবেন, তাই না? তাহলে সেলারের সাথে নেগোশিয়েট যখন আপনি করতে যাবেন, তখন আপনাকে সেলারের সাথে কানেক্ট হতে হবে, তাই না? আলিবাবাতে আমরা ইনবক্সে কানেক্ট হই, তাহলে 1688 ইনবক্সে কানেক্ট হতে পারি কিভাবে? কেউ জানেন কিভাবে কানেক্ট হই আমরা? এখানে চ্যাট অপশন আছে, অর্ডার সাবমিট দিলে চ্যাট অপশন আছে, সাথে এখানেও দেখা যাচ্ছে চ্যাট এখানে অপশন আছে। চ্যাট অপশনে যে সাপোর্ট, হ্যাঁ এই সাপোর্ট অপশনে যদি আপনি যান তাহলে ওর সাথে কানেক্ট হতে পারবেন, ওকে? এটা আমরা ওই দিনও ক্লাসে দেখাইছি, ঠিক আছে? এই সাপোর্টে গেলে আপনি ওর সাথে কানেক্ট হবেন, একটা ইনবক্স ওপেন হবে সেম আলিবাবার মতোই, ইনবক্সে ওর সাথে কথা বলবেন। এখন এইখানে ধরেন 5 টাকা প্রাইস দেওয়া আছে, কত এমওকিউ, মাত্র কত পিস এমওকিউ, হয়তো এক পিস এস্টিমেটেড প্রাইস এত ফার্স্ট দিন, এত পিসেস ওয়ান ওয়াজ অর্ডার, ফার্স্ট অর্ডার, এখানে মিনিমাম কত পিস এটা দেখানো নাই এখানে, বাট হয়তো বা 2 পিসও পারচেস অর্ডার করা যেতে পারে, যদি আমি অর্ডার করে দেখি অর্ডার নেয় কিনা, ঠিক আছে? এমওকিউ বেশি থাকলে অর্ডার নিচ্ছে, তার মানে 2 পিস এখান থেকে অর্ডার করা যাচ্ছে, ঠিক আছে? 2 পিস আমরা এখান থেকে কিনতে পারছি, এরকম অসংখ্য সাপ্লায়ার আছে, ঠিক আছে? এরকম সাপ্লায়ার দেখে আপনি 2টা 3টা 4টার সাথে কানেক্ট হয়ে কথা বলেন, অসুবিধা কি, তাই না?
আমি আরেকটার সাথে কানেক্ট হইলাম, ঠিক আছে, এখানে অনেক ডিজাইন আছে, ঠিক আছে, ডিজাইন অনুযায়ী কিন্তু পণ্যের এখানে প্রাইসের কম বেশি করা আছে, এটাও আপনাকে দেখে নিতে হবে। কালার ডিজাইনের কারণে প্রোডাক্টের প্রাইসের কম বেশি থাকতে পারে, ঠিক আছে। তো এইসব প্রোডাক্টে তো খুব বেশি দাম না, বাচ্চাদের টয়েস এগুলো দেখবেন যে এগুলো আপনি একটু ভালো ভিডিও করে, আপনি একটু মার্কেট টেস্ট করে আপনি এখান থেকে 20 পিস কিনে স্টার্ট করেন আগে, তাই না? তো ইনভেস্ট তো কম। তো আপনি প্রথমে আপনার লাভের কথা চিন্তা করেন না, আপনি আগে ফ্যাক্টরির সাথে কানেক্ট হওয়া শিখেন, কিভাবে ফ্যাক্টরির সাথে কানেক্ট হতে হয়, কিভাবে প্রোডাক্টের নতুনত্ব ধরে রাখা যায়। এরকম একটা ফ্যাক্টরির সাথে আপনি যদি কানেক্ট হন, সে কখন কি প্রোডাক্ট লঞ্চ করতেছে আপনি জানতে পারলেন, তাহলে প্রোডাক্টের জন্য তো আপনার কারো কাছে ডিপেন্ডেন্স হতে হচ্ছে না। এখান থেকে তো আপনি ভাই 2 পিস প্রোডাক্ট 5 পিস প্রোডাক্ট কিনে এনে আপনি তো 500 টাকার প্রোডাক্ট কিনে এনেও ব্যবসা করতে পারেন। না আমি কি এটা কি গসিপিং করতেছি নাকি? আমি তো চাপাবাজি কিছু বলতেছি না, আমি তো আপনাকে প্রুফ দেখাচ্ছি যে আপনাকে বলবে যে ফ্যাক্টরি থেকে লাখ লাখ টাকা কিনা লাগবে। এখান থেকে তো ভাই আপনি 10 পিস প্রোডাক্ট কিনলে 1000 টাকা লাগবে, আপনি 1000 টাকার প্রোডাক্ট কিনে 1000 টাকার বিক্রি করা শুরু করে দেন, লাভ না হইলো সমান সমান থাকলো, নাহলে 1000 টাকাই নাহলে লস গেল, আনতে নাহলে আরো 1000 টাকা খরচ হবে, 2000 টাকা দিয়ে বিজনেস স্টার্ট করে দেন। তাহলে কি হলো, আপনার তো কনফিডেন্ট তৈরি হলো, আপনি দেখলেন ভাই কোন প্রোডাক্টটা আপনার চলছে মার্কেটে। আপনি তো লাখ লাখ টাকার প্রোডাক্ট কিনছেন না যে আপনাকে এত অ্যানালাইসিস করতে হবে, কিন্তু আপনাকে এই জায়গাটাতে ইউজ করতে জানতে হবে, তাই না? মূল জায়গাটা তো আপনাকে ইউজ করতে জানতে হবে এবং আপনার একটু মার্কেটিং করার আইডিয়া থাকতে হবে কিভাবে অনলাইনে বিক্রি করবেন। আপনি এখান থেকে যদি আসেন, এখান থেকে না আসেন, আপনি তাওবাওতে ঢুকে যান, তাওবাওতে আপনি অসংখ্য প্রোডাক্ট পাবেন, নিত্য নতুন প্রোডাক্ট, যেগুলো বাংলাদেশের মার্কেটে অনেক প্রোডাক্ট আপনি দেখতে পারবেন না। তবে 50 স্যার এই বড়ভাবে কি ট্রেন্ডিং টাকার অনেক প্রোডাক্ট প্রোডাক্ট কিংবা আপনি মোস্ট তাওবাওতে সেলিং দেখতে প্রোডাক্ট পাবেন। বাংলাদেশে মেটাতে পারতে পারে, এগুলো কি দেখার কোনো উপায় আছে? বুঝি নাই। এই মেটাতে কোনটা বর্তমানে বাংলাদেশের ট্রেন্ডিং সবচেয়ে বেশি সেল হচ্ছে কিংবা বেশি অ্যাড চলতেছে, বেশি সেল হচ্ছে কোন এটা দেখবেন প্রোডাক্টটা? আপনি হচ্ছে যে আপনি অ্যাড লাইভে ফেসবুকে গিয়ে অ্যাড লাইব্রেরিতে যাবেন, অ্যাড লাইব্রেরিতে গিয়ে দেখবেন বাংলাদেশে কোন পেজে কি প্রোডাক্ট বেশি সেল হচ্ছে। আর এগুলো তো আমরা সেল পোস্ট আসলে পর আমরা সেগুলোতে লাইক কমেন্ট দেখলেও বুঝতে পারি এই প্রোডাক্টের কত পরিমাণ সেল হচ্ছে, তাই না? তো স্যার একটু প্লিজ স্যার টোটাল সামারিটা একটু আবার একটু রিপিট করতেন স্যার, যে আমরা কিভাবে পণ্যটা আমার পর্যন্ত আসবে একটু স্যার 2 এটাই মিনিট আমি দেখাচ্ছিলাম, আপনারা একটু থাকেন। আমি দেখাচ্ছি আপনাদের বিজনেস শুরু করার ক্ষেত্রে এত জটিল চিন্তা করার দরকার নাই। আমি আপনাকে রাস্তা দেখাচ্ছি যে 1-2 হাজার টাকা দিয়েও ব্যবসা এখান থেকে করা যায় পণ্য কিনে এনে। এটার জন্য আপনার লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করার কোনো প্রয়োজন নাই, তাই না? তাহলে আবারও আমি কেটে দিয়ে যাচ্ছি যে এই প্রোডাক্টটা আবারও আমি সোর্স করলাম। এরকম যদি আপনি চান অনেক প্রোডাক্ট আপনি পাবেন ছোট ছোট দামে। আমার কাছে অনেক প্রোডাক্ট আমার কাছে মনে হয় যেগুলো আমরা পারচেজ করে আচ্ছা ওই প্রোডাক্টটা বাদ দিলাম, এই একটা প্রোডাক্ট দেখাই, একেবারে খুব বেশি দাম হবে না মেবি, ঠিক আছে। এগুলো যদি ভিডিও ভালো করে করে আপনি করতে পারেন তাহলে এটা একটা ফ্যাক্টরি, এটা যদি ভিডিও ভালো করে করতে পারেন এইসব প্রোডাক্ট আপনি দেখেন অনলাইনে তো বিক্রি হচ্ছে, তাই না? এই যে বাচ্চাদের বেল্ট থাকে আপনার হাতের সাথে লাগানো থাকবে, তাই না? যে আপনি যদি এটা সুন্দর করে বাচ্চারা হারাবে না, আপনি মার্কেটে গেলে আপনি তাকে ধরে রাখতে পারতেছেন এটা দিয়ে। এটা দেখেন অন্য একটা ভার্সন সেল হয় বাংলাদেশের মার্কেটে, খুব বেশি দাম তো নেই, এখানে 15 টাকা মনে হয়, নেগোশিয়েট করলে আরো কম হবে, 200-300 টাকা দাম হবে। তো 200-300 টাকা যদি দাম হয় আপনি ভাই 20 পিস কিনে নিয়ে আসেন না এখান থেকে, 20 পিস কিনে নিয়ে স্টার্ট করেন মার্কেট, ওকে গেল। এটা এরকম অসংখ্য প্রোডাক্ট আছে যেগুলোর দাম অনেক কম, আপনি যদি কানেক্ট হয়ে কিনতে পারেন। এখন কোন প্রোডাক্টটা বিক্রি হবে হবে না এটা আসলে প্রোডাক্টের উপরে যে খুব বেশি নির্ভর করে তা নয়, আপনি কিভাবে বিক্রি করতে চান এটার উপরে ডিপেন্ডস করে, আপনার সেল মার্কেটিং টিম সবকিছু মিলে। এটা যদি আপনি ধরতে পারেন তাহলে এরকম একটা প্রোডাক্ট কেনার জন্য বহুত মানুষ আছে। এটা এমন প্রোডাক্ট নয় যে এটা বাংলাদেশে কেউ কিনবে না, যে এটার হাজার হাজার টাকা দাম এটা কেউ কিনবে না, ডেফিনেটলি যার বাচ্চা আছে সেটা কিনতে যাবে। তো এরকম প্রোডাক্টের আইডিয়া আপনি পাবেন, আপনি যদি তাওবাওতে আসেন, তাওবাওতে চলে আসেন 1688 একটু কাটাকাটি করলে যে আমি এই প্রোডাক্ট এই ক্যাটাগরি নিয়ে এত রেঞ্জের মধ্যে আমি 10-20টা প্রোডাক্ট কিনে স্টার্ট করে দিব। আমরা ফিজিক্যাল ক্লাসে এটাই দেখাই যে ভাই তুমি আগে 10,000 টাকার পণ্য কিনে ফেলে জাস্ট বিজনেস স্টার্ট করে দাও না, তাই না? আমি যদি এই কনফিডেন্ট না থাকে তাহলে তো আমার কাছে কোনো প্রোডাক্টই চয়েস হবে না। আমি তো প্রথমেই তো আমার লাভ হবে কি না হবে এই চিন্তা বাদ দিই, ঠিক আছে? বিজনেস করতে গেলে একটু তো আপনাকে রিস্ক নিতে হবে। আপনি যদি মনে করেন যে 10,000 টাকা আমার লস হয়ে যাবে তাহলে তো এই বিজনেস থেকে আপনি সামনের দিকে আগাতে পারবেন না, শুরুও করতে পারবেন না। একটু স্যার ওই অফলাইন রিস্ক নিয়ে একটু প্ল্যান করে ভাই শুরু করে দিতে হবে, অনেক অনেক সামনের দিকে আগাতে পারবেন এই জায়গাতে। আমি যেভাবে বলছি, আমি যেভাবে গাইডলাইন দিচ্ছি, ঠিক আছে? আমার পরীক্ষিত এগুলো, ঠিক আছে? ব্যবসা করতে আপনার এত টাকার পুঁজি লাগবে না শুরু করতে। চায়না যাবেন 1 লাখ টাকা খরচ করে, বহুত মানুষ ঘুরে চলে আসে চায়না, বিজনেস স্টার্টই করতে পারে না। বহুত ফোন আসে আমার অফিসে আসে, ওই টিমের সাথে আমি গেছি ভাই কোনো কিছুই হয় না, খামাখা গেলাম 1-1.5 লাখ টাকা লস করলাম। তাহলে তো আপনার এখানে আমি যদি সোর্সিংটা ভালো শিখতাম তাহলে তো আমার এই টাকার দরকার ছিল না খরচ করার। আমি তো এখানে বসেই আমি আমার ইনভেস্টমেন্ট এখানে করে তো আমি ভালো লাভ করতে পারতাম। তা আমি তো হ্যাঁ, দেখাচ্ছি আপনাদের, এটা প্রুফ দেখাচ্ছি, এটা তো মানে বানানো জিনিস না, তাই না? ওকে, আচ্ছা বলছিলাম স্যার একটা যে প্রশ্ন ছিল স্যার। রিচার্জ করার জন্য কোনো আলাদা টুলস ইউজ করা হয় বাংলাদেশে আপনার জানা প্রোডাক্ট মতে? রিসার্চের জন্য কোনো আলাদা টুলস নাই ভাই। আপনাকে না প্রোডাক্ট 1688 বা কেনার এরকম কিছু আগে থেকে? এই প্রোডাক্টটা যদি আপনি মার্কেট শুরু করতে চান, এই প্রোডাক্টটা নিয়ে আপনি 2-3 দিন একটা অ্যাড রান করে দিবেন। অ্যাড রান করে দেখবেন কয়টা প্রোডাক্টের অর্ডার আসে বা কাস্টমার এটাকে কিভাবে না অ্যাকসেপ্ট এটা করছে। এটা আমি ভেরি মাচ ক্লিয়ার। আমি জানতে চাচ্ছিলাম যে 1688 অথবা তাও হয় প্রোডাক্ট রিসার্চ করার জন্য কোনো আলাদা এক্সটেনশন বা কোনো অ্যাপস এর ইউজ করা হয় আপনি কিনা কোন আপনার জানা মার্কেটের মতে? জন্য এটা রিসার্চ করতে চাচ্ছেন?
বাংলাদেশের জন্য প্রোডাক্ট সেলিং এর জন্য বাংলাদেশের জন্য তাও কেন রিসার্চ করার টুলস থাকবে? তাও তো চাইনিজ অ্যাপ, বাংলাদেশের কোন মার্কেট কোন পণ্য আমি বিক্রি হচ্ছে আমি তাও তো অ্যাকচুয়ালি বলতে আমি পারবে। আপনাকে বলতে চাচ্ছিলাম যে বাংলাদেশের প্রোডাক্ট রিসার্চের ক্ষেত্রে কোনো ধরনের টুলস নাই, কোনো টুলস নাই। আমি 1688 এর কথা বলতেছিলাম যে ওইখানে আমি ট্রেন্ডি প্রোডাক্ট গুলো বা যে প্রোডাক্ট গুলো মনে হচ্ছে না যে ভাই, না ওইটা না। আপনি একটা মার্কেট ধরে আপনি রিসার্চ করতে পারেন যে এই প্রোডাক্টটা কোন মার্কেটে বেশি চলে হচ্ছে, ঠিক আছে এইটা। কিন্তু তাও বাবা 168 এইভাবে কোনো টুলসও নাই যে তারা কোন প্রোডাক্টটা বেশি বিক্রি করতেছে, যেমন ঠিক আছে। তবে আমি একটা জিনিস শেয়ার করি, আমি অ্যামাজনে কিছুদিন আগে অ্যামাজনে কয়েকটা প্রোডাক্ট লিস্ট করি যেগুলো অনেক বেশি সেল হয়েছে। তার মধ্যে থেকে দুইটা প্রোডাক্ট নিয়ে বা কিছু প্রোডাক্ট নিয়ে যখন টেস্ট করা হয় দেখা যায় দুইটা থেকে তিনটা থেকে একটা এখান থেকে উইনিং বাইর হয়। তো এরকম কিছু কি টুলস বা অ্যামাজনের রিসার্চ করার জন্য হিলিয়াম 10 আছে, ইগ্রো আছে, অনেকগুলো টুলস আছে অ্যামাজন জি জি রিসার্চ করার জন্য। বাট না, এখন 168 এটার জন্য হ্যাঁ এগুলো আছে কিনা? তাও বলার জন্য এরকম কোনো অ্যাপস নাই ভাইয়া, এরকম কোনো ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, এটা একটু কোয়েশ্চেন। জি ওকে স্যার স্যার একটা কোশ্চেন ছিল স্যার। জি ওই যে ওই দিন স্যার বলেছেন অনলাইন এবং অফলাইন দুইটা, অনলাইন বলেছেন যেহেতু আমি বিগিনার, পুঁজিও মোটামুটি কম, আপাতত আমি অফলাইন দিয়ে শুরু করি, পরে আমি অনলাইনে শুরু করছি। সাপোজ এই প্রোডাক্টটা এখন যেটা দেখিয়েছেন, জি এটা যদি আমি অফলাইনে বাংলাদেশের ডোমেস্টিক মার্কেটে আমি মার্কেটিং করতে চাই তাহলে কিভাবে করতে পারি? এটা জাস্ট একটা প্রাথমিক একটা ধারণা দিলে উপকৃত হবো প্লিজ। অফলাইনে জি অফলাইনে। আচ্ছা, সুন্দর একটা জিনিস, এটা আমার কাছে পছন্দ হয়। মনে হয় অল্প দামের মধ্যে একটা প্রোডাক্ট আপনি যদি সুন্দর করে প্রেজেন্ট করতে পারেন, আপনার অল্প পুঁজি দিয়ে একটা বিজনেস স্টার্ট হবে, ঠিক আছে। এবং এই প্রোডাক্টটা বাচ্চারা বা হচ্ছে যে এখন চায়নার একটা প্রোডাক্ট আপনি লং টাইম ধরে রাখতে পারবেন না। আপনি এই প্রোডাক্টটা এনেই আপনি 15 দিন বিক্রি করেন, 1 মাস বিক্রি করে বের হয়ে যান, তাই না? তো এই প্রোডাক্টটা অন্যরা আনার আগে আপনি লাভ করে বের হয়ে যেতে পারবেন। আপনি একটু ঘাটাঘাটি করেন, দেখবেন অসংখ্য প্রোডাক্ট এরকম আছে, ঠিক আছে। তো স্যার অফলাইনে যে হোলসেল মার্কেটগুলো এখন যদি আপনি যদি এটা করতে পারি। অফলাইনে বিক্রি করতে যান, তাহলে অফলাইনে বিক্রি করার ক্ষেত্রে তো ভাই আপনাকে অনেকগুলো প্ল্যান থাকে, তাই না? আপনি কিভাবে করতে চাচ্ছেন? আপনি কি স্টক করে করতে চাচ্ছেন নাকি প্রি অর্ডার নিয়ে করতে চাচ্ছেন? তো এটা তো প্ল্যান গুলো আপনার থেকে আসবে। প্লাস হচ্ছে যদি আপনি বড় করে করতে চান নাকি ছোট করে করতে চান। বড় করে করতে চাইলে আপনার এসআর মার্কেটিং কে করবে, কার কাছে আপনি বিক্রি করবেন, টার্গেট অডিয়েন্স কারা, তাদের কাছে পৌঁছাইতে হবে, তাদেরকে প্রাইস অফার করতে হবে, তাদেরকে আপনার প্রোডাক্ট কোথায় আছে সেই জায়গায় নিয়ে আসতে হবে, দেখাইতে হবে। বিভিন্ন প্ল্যান তো আছে অফলাইনে, তাই না? তো যেইভাবে আপনার সুবিধা হয় অফলাইনে সেভাবে আপনি করতে পারেন। আপনি অফলাইনে বিক্রি করবেন, অনলাইনে মার্কেটিং করে বিক্রি করতে পারেন। আমার কাছে এই পণ্য স্টক আছে, আমি হোলসেল দিব, কাল লাগবে চলে আসেন, ব্যাস শুরু হয়ে গেল আপনার অফলাইন মার্কেটিং, তাই না? তো এভাবে প্ল্যান করে আপনি মার্কেটিং করবেন। আরেকটা কোশ্চেন ছিল স্যার, 1688 থেকে আপনি অর্ডার প্লেস আমি করলাম, দেন যে পেমেন্টের যে বিষয়টা, ওকে আমি এখন যাচ্ছি, ওকে যাচ্ছি, আমি একটু দেখাই দিচ্ছি, জাস্ট এটা একটু দেখেন আচ্ছা আবার। আমার কোশ্চেনটা শুনতে একটু ভালো তো মনে হয়। হ্যাঁ? মানে ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড দিয়ে আমি পেমেন্ট করলাম, এখন কথা সেটা না। ওই যে আপনি ইয়াটা কি ডুয়াল কারেন্সি বা যেটা বললেন, মানে নরমাল ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড দিয়ে কি হবে না পেমেন্ট? ডুয়াল কারেন্সি লাগবে বিষয়টা, এটা যদি একটু ক্লিয়ার করতে। না এটা তো জি। ইন্টারন্যাশনাল গেটওয়ে, তাই না? ইন্টারন্যাশনাল পেমেন্ট সিস্টেম। তো এখানে যদি আপনার ডেবিট কার্ড আর ক্রেডিট কার্ড যেটাই হোক, সেখানে আপনার ডলার থাকতে হবে, বুঝতে পারছি তো? টাকা টাকা হবে না এরকম? ডেবিট অথবা ক্রেডিট এইটা অপশন না, এটা কোনো প্রবলেম না। আপনাকে থাকতে হবে কি ডলার এন্ডোজ করা থাকতে হবে, ঠিক আছে। এখন তো অনেক ব্যাংক আছে যাদের আপনার ডেবিট কার্ডেও ডলার এন্ডোজ করা যায়, আলাদাভাবে করা লাগে না কার্ড, এটা জানেন মনে হয়। ব্র্যাকের কার্ডও এখন আপনার ডুয়েল কারেন্সি, সিটি ব্যাংকের কার্ডও আপনার ডুয়েল কারেন্সি। আপনি পাসপোর্ট নিয়ে যাবেন, এন্ডোজ করলে ওই কার্ড দিয়ে আপনি ডলার পারচেজ করতে পারবেন, ডলার খরচ করতে পারবেন, বুঝতে আচ্ছা পারছেন? আচ্ছা, এটা কি স্যার কোনো লিমিট আছে? হ্যাঁ, বাংলাদেশের জন্য ডেফিনেটলি লিমিট আছে। আপনি কত ডলার? তো $12,000 বাংলাদেশের জন্য বছরের লিমিট, তাই না? $12,000 একটা কার্ডের জন্য আপনি পাবেন 1 বছরে। এর আচ্ছা মাঝখান থেকে আপনি যেভাবে খরচ করতে পারেন, ঠিক আছে? আচ্ছা স্যার একটা বিষয় বলছিলেন যে আরএমবি তে পেমেন্ট, আবার অনেকগুলো হচ্ছে ডলারে পেমেন্ট করা যায়, কখন আরএমবি তে আর কখন আমাদের কার্ডের মাধ্যমে পেমেন্ট আরএমবি করতে তে তো পারবো? আমাদের বাংলাদেশের তো আরএমবিটা আমাদের ক্ষেত্রে তো আলিপে লাগে, বাট আমাদের তো জি আলিপে সবার থাকে না, নাই। আর জি আরএমবি তো আলিপে থেকে রিসার্চ করা যায় না। চাইনিজদের জন্য এটা সুবিধা হয়, ঠিক আছে? বাট আপনি যদি চায়না যান, ঘুরেন, কখনো আলিপে চায়না গিয়ে করতে পারেন, এটা যদি সচল হয়, দেন আপনি একটা ফ্যাসিলিটিস নিতে পারেন, ঠিক আছে? বাট আপাতত এই ফ্যাসিলিটিসটা আপনি নিতে পারবেন না। বেটার হচ্ছে আপনার ওটা যেহেতু বিদেশি অ্যাপ, এখান থেকে আপনি আরএমবিও ভরতে পারবেন না, ঠিক আছে? তো তো এটাতে সুবিধা যেটা করতে পারবেন যে আপনার আলিপে থাকলে আপনি কার্ড অ্যাড করতে পারবেন ওখানে। ওই আলিপে অ্যাপ দিয়ে চায়না গেলে ওখান থেকে আপনি খরচ করতে পারবেন। আবার চায়না গেলে আপনি ব্যালেন্স ভরে, আপনি যে ডলার নিয়ে যাবেন ওইখানে ব্যালেন্স ভরে নিলেন আলিপেতে, যদি ভরে নিতে পারেন তাহলে কি হয়? ওইটা যদি আপনি বাংলাদেশে এসে এখান থেকে খরচ করতে পারেন ব্যালেন্স থেকে, সেটাও করতে পারেন। ধরেন আপনি $5,000 পাইছেন আপনার কার্ডে, আপনি $5,000 নিয়ে গেলেন চায়না, নিয়ে ভাঙাইয়া আপনার আলিপে আছে, আপনি আলিপের মধ্যে ভরে নিলেন। তাহলে তো এটা লিগ্যাল হইলো। আপনার আরএমবি ভরে নিলেন। তখন আপনি ওই আরএমবি দিয়ে আলিপে দিয়ে এখান থেকে কিনে নিলেন প্রোডাক্ট। ব্যাপারটা বুঝতে পারছেন তো, তাই না? জিনিসটা এইভাবে। স্যার আলিপে যদি আমি চাইনা যে খুলি, তারপর যখন আবার বাংলাদেশে চলে আসবো, তখন কি মানে আমি কি পারচেজ করতে পারবো ওই আলিপে দিয়ে? হ্যাঁ, ওই আলিপে দিয়ে তো তখন আপনি যেই ডলার নিবেন ওইটা আলিপে থেকে ভরে নিবেন, আলিপেতে ভরে নিবেন। যখন জি আপনি ডলার চেঞ্জ করবেন বলবেন যে আমাকে আলিপেতে দিয়ে দাও এটা। আলিপেতে দিয়ে দিলে আপনার আলিপেতে ব্যালেন্স থাকলে ওটা দিয়ে আপনি এখান থেকে কিনবেন। তখন কি কোনো ফোন নাম্বার বা কিছু লাগবে না? না, যেটা দিয়ে ওপেন করবেন ওইটাই থাকবে। আপনি আলিপের ফোন নাম্বার যেকোনো সময় চেঞ্জ করা যায়, ঠিক আছে? সমস্যা নেই। আচ্ছা স্যার, ডলার এন্ডোর্স কিভাবে করতে পারি? হুম? ডলার এন্ডোর্স কিভাবে করতে পারি? ব্যাংকে যেতে হবে পাসপোর্ট নিয়ে। আচ্ছা আচ্ছা, এটা কি আমার যেকোনো ডেবিট কার্ড ক্রেডিট কার্ড যেকোনো একটা হলে হবে এরকম? না। ধরেন যে নির্দিষ্ট কিছু ব্যাংক আছে ওদের ডেবিট কার্ডও এন্ডোর্স করা যায়। ডলার কারেন্সি, ডুয়াল কারেন্সি ওরা করে দেয়, ঠিক আছে? বাট আপনি যেমন ধরেন যে ডাচ বাংলা হইলো, ডাচ বাংলাতে আপনার ডেবিট কার্ডে ডলার থাকে না। ওরা আলাদা একটা নেক্সাস কার্ড দিয়ে দেয়, ঠিক আছে? যদি আপনি বলেন যে আমি ডুয়াল কারেন্সি কার্ড করব ডাচ বাংলাতে, তাহলে ডাচ বাংলা আপনাকে ডুয়াল কারেন্সি একটা কার্ড দিয়ে দিবে। আপনি ওখানে ওই কার্ডের মধ্যে টাকা ভরবেন, ওটা
ডলারে আপনি এন্ডোজ করে নেবেন, পাসপোর্ট নিয়ে যাবেন, ওরা আপনাকে এন্ডোজ করে দিবে, তখন আপনি ওই কার্ড দিয়ে ডলার খরচ করতে পারবেন এবং ওই কার্ডে তখন বাংলা টাকা ঢুকাবেন, ওইটা ডলার কনভার্ট হবে। ঠিক আচ্ছা আছে? আচ্ছা, মনে করেন সাপোজ আমি 1 লাখ টাকা ঢুকালাম বাংলা টাকায়, ওইটা এটা ডলার ডলার। হবে, আপনি ওই টাকার ডলার খরচ করতে পারবেন। আচ্ছা আচ্ছা, বিষয়টা ঠিক এরকম অনেকটা। জি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। ওকে, আজকে কি তাহলে আমাদের লাস্ট ক্লাস? আচ্ছা আচ্ছা। আমি দেখি আসলে 11টা বেজে গেছে। আমি তো যেহেতু বলছি আপনাদের সাথে আরেকটা ক্লাসে আমি যুক্ত হব। আপনাদের প্রবলেমগুলো থাকার জন্য হয়তোবা থাকতে পারে। আমি চেষ্টা করব আরেকটা জুমে কিছু সময় আপনাদেরকে 1 ঘন্টা সময় দেওয়ার জন্য। ঠিক আছে? যদি আপনাদের কোনো প্রবলেম ইস্যু থাকে। ওকে। আমি এটা একটু শেষ করে নেই, পরে কথা হবে। হ্যাঁ? আমি বলি ওই যে একজন একটু বলছিল যে প্রাইসটা আসলে কিভাবে কারেকশন হবে বা কি হবে, হ্যাঁ? তো এই যে সোর্সিং এখান থেকে করার পরে এই যে সাপোর্টে গিয়ে তো সেলারের সাথে নেগোসিয়েশন করলাম প্রাইস। ঠিক আছে? প্রাইস নেগোসিয়েশন করার পরে ধরেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন না 15.64 আরএমবি, রাইট? এখন এখন হচ্ছে 15.64 আরএমবি প্রাইস। এটা তো 2 পিস আপনি কিনতে পারতেছেন এখান থেকে। এখন দেখা গেল আপনি 100 পিস কিনবেন। 100 পিস কিনবেন, আপনি ইনবক্সে সেলারের সাথে কানেক্ট হয়ে বললেন যে, "ভাই আমি 100 পিস কিনবো। ঠিক আছে? এই প্রোডাক্টটা তুমি আমার গোয়ানজুতে ওয়্যারহাউস আছে সেখানে পাঠিয়ে দিবা।" ভালো কথা। তখন এই সেলার যদি আপনাকে প্রাইস কমায়, ধরেন বলে দিল ওকে, "তুমি 100 পিস নিলে আমি ৳15 রাখবো।" তখন কি হবে? এই প্রোডাক্টের প্রাইস দাঁড়াবে ৳15। এখন আপনি কি করবেন? এইখানে এসে 100 পিস অর্ডার করবেন। 100 পিস অর্ডার করবেন। অর্ডার করে এখানে অর্ডার নাওতে ক্লিক করে যাবেন। ঠিক আছে? ক্লিক করে যাবেন। এইখানে দেখবেন প্রাইস কত আসছে। ঠিক আছে? এইখানে আসছে টোটাল ৳২১৬১ সেই ৳২১৬১ কিন্তু আপনাকে তো দিছে ৳15 করে। ধরেন ফ্রি শিপিং দিছে। ৳15 তোমাকে আমি দিব ফ্রি শিপিং। অর্থাৎ তোমার ওয়্যারহাউসে ফ্রি পৌঁছায় দিব। তাহলে আপনার প্রোডাক্টের দাম হবে কত? ৳১৫০০, রাইট? এইখানে আসছে ইনভয়েসে ৳২১৬১। এখন এই অর্ডারটাই যখন আপনি করবেন, তখন এই অর্ডারটা সাবমিট করার সময় আপনার এই যে সাবমিট করে দিলাম, দেখেন সাবমিট করে দেওয়ার পরে একটা কি আসবে? অর্ডার নাম্বার আসবে। এই যে অর্ডার নাম্বার, ঠিক আছে? এই অর্ডার নাম্বারটা আপনি আপনার সেলারকে দিয়ে দিবেন ইনবক্সে যে, "আমি অর্ডার করে দিছি। এখন আমি পেমেন্টে যাব। তুমি তোমার এই ইনভয়েসে যে প্রাইস আছে সেটা কারেকশন করে দাও।" তখন সেলার এই ইনভয়েসটাকে কারেকশন করে দিবে। ঠিক আছে? কারেকশন করে দেওয়ার পরে আমরা আবার অর্ডারে ফিরে আসব। ঠিক আছে? অর্ডারে ফিরে আসার পরে আমরা এইখান থেকে কার্ড এড করব। কার্ড এড করে আমরা এখান থেকে সেভ করে দিয়ে তারপরে কার্ড যখন আমরা এড করব, এড করলে এই পেমেন্টের এই জায়গাটা তখন কি হবে? অপশনটা চলে আসবে পে। তখন আমরা পেমেন্ট করে সেলারকে জানিয়ে দিব, "আমার অর্ডারটা পেমেন্ট হয়ে গেছে। তুমি প্রোডাক্টটা রেডি করো।" এই হচ্ছে সেলারের সাথে কথা বলা প্লাস হচ্ছে কি? ইনবক্সে কানেক্ট হয়ে আপনার ইনভয়েসকে কারেকশন করে নেওয়া। এইভাবে আপনি আপনার ইনভয়েসের যে নেগোশিয়েট প্রাইসটা এটা কারেকশন করে নিবেন। রাইট কিনা? থ্যাংক ইউ স্যার, ক্লিয়ার আমি স্যার। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। স্যার ওয়্যারহাউসে কখন কথা বলবো? পেমেন্ট করার পরে না আগে স্যার? ওকে। আচ্ছা, আমার এই এখন তো যারা প্রশ্ন করতেছেন এখন তো একটা প্রশ্ন করব। ১ মিনিট আমি একটু বের হয়ে যাই। কারণ হচ্ছে ভিডিও অনেক লেন্থ হইলে অনেক ঝামেলা হয়ে পড়ে। হ্যাঁ? এই ভিডিও ডাউনলোড করতে গিয়ে খুব হ্যাসেলে পড়ে যেতে হয়। ঠিক আছে? আচ্ছা। এখন তো আর আমাদের এই পর্যন্ত থাকার পরে আমাদের তো রেকর্ড প্রয়োজন হচ্ছে না, তাই না? এখন তো জাস্ট কথাবার্তা হবে। আমি রেকর্ডটা পুশ করে কেজি ডিপেন্ড হবে কতটুকু আপনার প্রোডাক্ট এটা স্ল্যাব ভাগ করা আছে। মানে ৳১,০০০ কেজি আছে বা ৳১৫০০ আছে। যদি আপনার প্রোডাক্ট একটু কম বেশি হয় সেক্ষেত্রে হয়তো একটু কম পড়বে। ১ কেজি প্লাস হয়ে গেলে সেক্ষেত্রে ২,০০০ হতে পারে। বাট আপনি একটু জানান যদি আগে থেকে আপনার কতটুকু প্রোডাক্ট আমরা দেন বলে দিব তখন। হ্যাঁ? ঠিক আছে? আচ্ছা স্যার, আপনি বলেছেন যে ফ্রিল্যান্সার থেকে কি কিনা যাবে আলিপে অ্যাকাউন্ট? ওটা ভেরিফাইড কিনা কিভাবে বুঝবো? যখন নিবেন তখন ভেরিফাইড না হইলে তো দিতেও পারবে না, তাই না? ডেফিনিটলি। র অ্যাকাউন্ট তো আর দিবে না আপনাকে। জি। ভেরিফাইড ওটা হলেই ওটা কিরকম প্রাইস পড়বে স্যার? আপনার কি ধারণা আছে আমার কি? রিয়েলি আমার আইডিয়া নাই একেবারেই। ঠিক আছে? স্যার, তবে আমি আচ্ছা শুনছি যে জি, এরা দেয় আরকি অনেক সময়। ঠিক আছে? বুঝেন। আচ্ছা, ফিজিক্যাল ক্লাসে যারা আসতে চান আমরা 20% আপনাদের জন্য ছেড়ে দিতে পারবো আরকি, হ্যাঁ? তবে এটা সার্টেন টাইম থাকবে। যদি আপনারা কেউ ইন্টারেস্টেড হন তাহলে আমরা টাইম দিয়ে দিব। এর মধ্যে শুধু রেজিস্ট্রেশন করে রাখবেন। একটা সার্টেন পেমেন্ট দিয়ে রেজিস্ট্রেশন করে রাখবেন। বাকি টাকা আপনি পরে ক্লাসে এসে দিলেন। ঠিক আছে? আর আমাদের স্মুথ আছে, ক্লাস ভালো না লাগলে টাকা ফেরত। ১ম দিনই টাকা ফেরত নিয়ে চলে যেতে পারবেন। ঠিক আছে? অপশন আছে। এটা যদি আপনারা যদি কেউ মানে ইন্টারেস্টেড হন আরকি, হ্যাঁ? তাহলে আপনারা 20% ডিসকাউন্ট পাবেন। সেটা হয়তো উইদিন 2 ডেজ এর মধ্যে যদি আপনারা রেজিস্ট্রেশন করে রাখেন, হ্যাঁ? এরকম একটা অফার আমি লিখে দিব কালকে। টোটাল প্রাইস কত? 20% লেস করলে কত আসে স্যার? ১৪,৮০০ হবে। ১৮,৫০০ থেকে স্যার কার্ডে পেমেন্ট করার অপশন আছে কিনা স্যার? আমাদের? জি স্যার। হ্যাঁ, থাকবে না কেন? অবশ্যই আছে। আপনি কার্ডে বলতে আমি আমাদের স্ক্যান করে পেমেন্ট করতে পারবেন। হ্যাঁ, ক্রেডিট কার্ডে বা ক্রেডিট কার্ড ডেবিট ক্রেডিট কার্ডে। কার্ড, ডেবিট কার্ড, মোবাইল আমাদের এই এসএসএল হ্যাঁ। কমার্সে আপনাকে দিয়ে দিব। কিউআর কোড দিয়ে দিব ওখান থেকে পেমেন্ট করবেন। আচ্ছা আচ্ছা।
স্যার হ্যালো জি স্যার, আমার একটা যে ডুয়াল কারেন্সি কার্ড আছে, মানে এটা আসলে আমি নতুন, আমি তো জানি না আসলে, এই জন্য একটা পরামর্শের জন্য চাচ্ছি। পাসপোর্ট যখন আমি এন্ডোজ করতে যাবো, এটা তো কোনো আলাদা অ্যাকাউন্ট নাই, জাস্ট আমাকে একটা মাস্টার কার্ড দিয়েছে, কার্ডের নাম্বার দেওয়া আছে। এখন সাপোজ আমি 5 লাখ টাকা 1 লক্ষ টাকা আমি রিচার্জ করবো অথবা অ্যাকাউন্টে ঢুকাবো, ওরা ওই ইকুইভ্যালেন্ট পাসপোর্ট এন্ডোজের মাধ্যমে এটা ডলার করবে। এখন কথা হলো আমি সেটা কিভাবে করবো? এটা তো কোনো অ্যাকাউন্ট নাম্বার না, মানে এই প্রসেসটা কিভাবে হবে স্যার, যদি এটা পরামর্শ দিতেন। না, এটা তো একটা আপনার এটা অ্যাকাউন্ট না, কিন্তু এটা তো আপনার কার্ড থাকবে, কার্ড নাম্বার থাকবে, তাই না? জি কার্ড নাম্বার থাকবে, সো এই কার্ডের জি জি, হ্যাঁ সেটাই। নাম্বার ধরেই আপনাকে টাকা জমা দিতে হবে। হ্যাঁ, কার্ড নাম্বার ওখানে লেখা থাকবে, ক্লায়েন্ট আইডি লেখা থাকবে, ঠিক আছে? এবং আপনার এই কাজগুলো তো জি একটা জি জানতেন না, এটা তো জি ব্যাংকের ফাংশন। আপনাকে একটা কার্ড দিয়ে দিবে, শুধু একটা কথা। কার্ড দিয়ে দিবে এবং আপনার কত টাকা আছে, আপনার কত খরচ আছে, আপনি তো মেসেজ পাবেন টাইম টু টাইম, তাই না? নতুন টাকা ভরলেও মেসেজ পাবেন, খরচ করার পরে মেসেজ আসবে, সবকিছুই তো ব্যাংকিং চ্যানেলে হবে না? ওকে? মানে ডলার রেটের অনুযায়ী কেটে আমার যাবে স্যার প্রথম আপনার। আমার করণীয় কাজটা হচ্ছে শুধু কার্ড নিয়ে যাবো আর পাসপোর্ট নিয়ে যাবো, বাকি কাজ কি ওনারাই করে দিবে, তাই তো? না, কার্ড নিয়ে যাবেন বলতে হ্যাঁ, আপনার যদি অ্যাকাউন্ট করা থাকে তাহলে কার্ড নিয়ে যাবেন, বাকি ওরা করে দিবে। আর যদি করা না থাকে তাহলে পরে আপনি পাসপোর্ট নিয়ে যাবেন, ছবি নিয়ে যাবেন, ওরা করে জি দিবে। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পেরেছি। স্যার বুঝতে ফিজিক্যাল ক্লাসে কি কোম্পানি খোলাটাও হেল্প করা হয় নাকি শুধু অ্যাকাউন্ট খোলাটা আলিবাবা 1688 কোথায় আপু? ফিজিক্যাল ক্লাসে হুম হুম। কোম্পানি, আমরা যদি একটা কোম্পানি ফরমেশন করতে চাই তাহলে সেটাও কি সাপোর্ট দেওয়া হয় নাকি শুধু আলিবাবা আর 1688 অ্যাকাউন্ট খুলতে হেল্প করা হয়? ফিজিক্যাল ক্লাসটা তো অ্যাকচুয়ালি আলিবাবা আর 1688 না, একেবারে ইন ডেপথ, অর্থাৎ চায়না পার্ট থেকে শুরু করে আপনার পার্ট পর্যন্ত একটা প্রোডাক্ট সুন্দরভাবে সোর্সিং করে নিয়ে আসা, এটা নিজের আয়ত্ত করে নেওয়া, প্লাস হচ্ছে যদি আপনি কোম্পানি ফরমেশন করতে চান, কি করতে চান, এগুলো তো আমরা সাজেস্ট করতে পারবো, তাই না? যে আপনার কিভাবে করবেন বা কোনো লয়ার প্রয়োজন কিনা বা কোনভাবে করলে বেটার হয়, ঠিক আছে? সেইগুলো গাইডলাইন লাগলে তো আমরা দিতেই পারি বা দিবই, এটি সমস্যা না। প্লাস হচ্ছে যে অনলাইন বিজনেসটা কিভাবে শুরু করবেন, কি শুরু করতে আপনার কি কি প্রয়োজন হবে, কোনভাবে শুরু করলে আপনার অ্যাকচুয়ালি বেনিফিটেড হবে, কতটুকু ইনভেস্ট করার প্রয়োজন হতে পারে, চায়না পার্টে কতটুকু ইনভেস্ট করে প্রোডাক্ট আনবেন, কোন প্রোডাক্ট আনবেন বা কিভাবে এটা সেল শুরু করবেন, পুরো একটা ডিপ থাকে এখানে, ঠিক আছে? ওকে, বাট আপনাকে আমরা মোটামুটি একটা একটা ইয়ে করে দিই, অর্থাৎ হচ্ছে যে আপনাকে এমন ভাবে তৈরি করা হয় যেন আপনি নিজে বাসায় বসে সোর্সিংটা কমপ্লিট করে আপনি প্রোডাক্টটা নিয়ে এসে একটা বিজনেস স্টার্ট করে দিতে পারেন জাস্ট এইভাবে, জাস্ট একটু রেডি করে দেওয়া হয়, ঠিক আছে? ফিজিক্যাল ক্লাসে যেহেতু আমাদের ওয়ান স্টপ সলিউশন আছে, আমাদের চায়না তো ওয়্যার হাউস আছে, তো আপনি আমার ফিজিক্যাল ক্লাসে সোর্সিং শিখছেন, প্রোডাক্ট কিনা শিখছেন, ফ্যাক্টরির সাথে কানেক্ট হওয়া শিখছেন, পণ্য নেগোসিয়েশন শিখছেন, পণ্য কিনে আমাদের ওয়্যার হাউসে দিয়ে দিচ্ছেন, আমাদের অফিস থেকে রিসিভ করে নিচ্ছেন, তাহলে ইট ইজ দ্য ওয়ান কাইন্ডস অফ ওয়ান স্টপ সলিউশন। তাহলে আপনার প্রবলেম কোথায় থাকবে আর, তাই না? জাস্ট এইটাই, ঠিক আছে? আজকের মতো স্যার শেষ করে নেই। স্যার লাস্ট একটা কোশ্চেন ছিল আমার। শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলে ফেলেন। হ্যাঁ, আচ্ছা স্যার, ওই বলতে চাচ্ছিলাম হচ্ছে আপনার আমার একটা প্রোডাক্ট আছে আর কি, ওটা আসলে লিকুইড আইটেম এবং স্কিন কেয়ার প্রোডাক্ট। তো ওটা হচ্ছে আমি যদি ইয়ারে আনতে চাই তাহলে আপনার কস্টিংটা অনেকটুকু বেড়ে যাচ্ছে, আবার হচ্ছে যদি সিতে আনতে যাই তাহলে আপনার মানে মোটামুটি অনেকেই হচ্ছে মানে এটা সিতে আনা যাবে না বা আনতে পারবে না এই টাইপের বলতে। সেটা নাকি আপনার কি একটা বিএসটিআই সার্টিফিকেশনের একটা ব্যাপার স্যাপার আছে, তো এটার জন্য কি আদার্স কোনো আপনার ওয়ে আছে নাকি আমার থেকে মানে এটা কি করলে ভালো হবে এটার জন্য? আমি তো দেখিনি প্রোডাক্টটা, দেখায় আমাকে, বা আমি বলতে পারি কিনা দেখে যে আনা কিভাবে আনলে পসিবল, কিভাবে আনা আমি যায়। স্যার এটার জন্য আপনাকে নক দিয়েছিলাম আপনার প্রায় 1 মাস খানেক আগে। তো আপনি বলছিলেন ওই সময় যে আপনাদের সি শিপমেন্টটা মানে হচ্ছে না, এরকম বলছিলেন আমাকে। কি যেন প্রোডাক্টের নামটা একটু বলতে পারেন জাস্ট? প্রোডাক্টটা হচ্ছে স্যার ওই ফেস মাস্ক আর কি, ফেস ওটার মধ্যে হচ্ছে আপনার লিকুইড আছে। ফেস মাস্ক, ফেস মাস্কের মধ্যে লিকুইড? যে এখানের ভিতর আপনার লিকুইড আছে, মানে হালকা করে আপনার ওই ওয়েট টিস্যু কতগুলো আছে না আপনার ভেজা টিস্যুর মতো ওই টাইপের, হালকা আমার ওইখানের ভিতর আসলে আপনার লিকুইড আছে। মনে নাই আমি সিএনএপির সাথে কথা বলে দেখতে পারি এটা হচ্ছে যে এটা করা যাবে কিনা, ঠিক আছে? কারণ ডোর টু ডোরে আমরা অনেক মানে সতর্ক হয়ে কাজ করতে হয় আমাদের, আমরা কোনো ঝামেলার প্রোডাক্ট নিই না, কারণ অনেকের প্রোডাক্ট থাকে, ঠিক আছে? অনেক ঝামেলার প্রোডাক্ট নিয়ে পড়ে মানুষের সাথে ঝামেলা হবে, কন্টেনার আটকে যাওয়া, হ্যাসেলে পড়া। সো আমরা এই জন্য এই জিনিসগুলো অ্যাভয়েড করে যাই, কোনো ধরনের ডিজি গুডস, কোনো ধরনের ঝামেলার গুডস আমরা ক্যারি করি না কন্টেনার, যাতে প্রোডাক্ট আসার পরে আমরা 3 দিনের মধ্যে ট্যাক্স পে করে আমরা বের করে যার যার প্রোডাক্ট ডেলিভারি করে ফেলি, ঠিক আছে? যে এই স্যার স্যার আমি একটা কথা বলতে চাই, সেটা হলো কি আমরা যদি কখনো কোথাও একটু বেঁধে পড়ি তাহলে কি আপনার সহযোগিতা নিতে পারবো? কোথাও যদি বেঁধে পড়েন চলে আসবেন অফিসে বা মোবাইলে? ঠিক আছে, সমস্যা নেই, ঠিক আছে? থ্যাংক ইউ আমার স্যার। কথা হচ্ছে যে আমরা এই যে 3 দিন, আমরা এই 3 দিনে আই থিঙ্ক যে আমি জানি না আপনারা কতটুকু নিতে পারছেন, আমি আমার সর্বোচ্চটুকু দেওয়ার চেষ্টা করছি আপনাদের এই 3 দিনে এই ক্লাসে। না না স্যার, আমি তো আপনার অফিসে গেছি, আপনি খুবই আন্তরিক। ঠিক আছে, আপনার সাথে কথা বলেই তো আসলে আপনার এই গ্রুপে আসছি, খুব ভালো লাগছে। আপনি আসলে অনেক ভালো মানুষ, আল্লাহ আপনাকে ভালো রাখুক। আমি যথেষ্ট মানুষের সেবা করতে পারেন, মানুষের সেবার টেন্ডেন্সি আছে। মন খুলে আমাদেরকে শিখাচ্ছেন, এটা কিন্তু সবাই করে স্যার না। আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি এত এলোমেলো প্রশ্ন সবাইকে গুছিয়ে উত্তর দিয়েছেন। তারপর ট্রেনিং এর পরও আপনি সহযোগিতা করতে চাচ্ছেন, এর চেয়ে তো আর আমাদের বেশি কিছু পাওয়ার নাই। না, এটাই কথা যে হচ্ছে যে আমরা ধৈর্যের সাথে ছিলাম, আপনারাও ছিলেন, ঠিক আছে? আমি আমার সাইড থেকে আপনাদেরকে অনলাইনে যতটুকু দেওয়া যায়, যেহেতু আমি এই লাইনে প্রফেশনাল, অনেক বছর আমি এগুলো শিখছি বা আমি এগুলো কারোর কাছ থেকে শিখি নাই। এখন অনেকেই শিখে তারপরে কোর্স বেছে, বাট আমার এটা কারোর কাছে শেখা নয়। আমি আমার এগুলো পারচেজ করতে এগুলো আমি আয়ত্ত করেছি, যেই কারণে আমি ইন ডেপথ আপনাদেরকে এগুলো দিতে পারছি, ঠিক আছে? যে আমার কনফিডেন্ট লেভেলটা এরকম।
যে আল্লাহর রহমতে আমি সোর্সিং এ কোথাও আটকাবো না, ঠিক আছে? কেউ আমাকে এই জায়গাতে আটকাতে পারবে না, কারণ এটাই আমার প্রফেশন স্যার ছিল। একটা কারণ কোশ্চেন স্যার, আপনি তো স্যার এমনিতে সোর্স করতে পারেন যে কোনো প্রোডাক্ট, বাট আপনার স্পেসিফিক কোনো বিজনেস আছে কিনা স্যার, মানে যেটা নিয়ে আপনি নিজে কাজ করেন এরকম কোনো না, ওই যে আমরা প্রোডাক্ট? বিটুবি করি, যে বিটুবি সোফিয়া সোর্স থেকে তো আমরা বিটুবি করি না, আমরা তো অনেকের প্রোডাক্ট সোর্স করে জি কিনে জি এনে দেই, তাই না? এটা তো আমাদের শুরুর বিজনেস। হ্যাঁ হ্যাঁ একেবারে 2012 সাল থেকে আমরা বিটুবি করি। আমি 2012 সাল থেকে তো চায়নার সাথে বিটুবি করি, অর্থাৎ আমরা প্রোডাক্ট কিনে এনে দিই মানুষের সোর্সিং করে। তো হুম। এরপরে না যে লার্নিং একাডেমি তো গত 3 চকবাজারে যারা সেল করছে স্যার, চকবাজার বা এরকম যারা হচ্ছে আপনার, আমরা যদি এরকম হোলসেলারদেরকে দিতে চাই, সেক্ষেত্রে কি স্যার আমরা ওরকম কম্পিট করতে পারবো কিনা স্যার? ট্রাই করতে অসুবিধা দেখা নেই, যাচ্ছে নিজেরা ট্রাই করতে পারেন, ট্রাই করতে সমস্যা তো নাই, তাই না? বা 11টা বেজে, ওকে। আমরা হচ্ছে যে উঠবো, উঠে যাই, কারণ আমার অফিসে আমি এখনো নিচে গেট বন্ধ হয়ে গেলে সমস্যা, যেতে পারবো না। 12টা বাজে স্যার, 11টা না। সো হচ্ছে যে বের হবো এখন। সবাইকে শুভেচ্ছা থাকলো। গ্রুপে আপনারা প্রয়োজন থাকলে আপনারা অ্যাক্টিভ থাকতে পারেন, গ্রুপে নক দিতে পারেন যে কোনো প্রয়োজনে। আমাদের টিম আছে ওখানে, অ্যাড করা আছে, টিম আপনাদেরকে রিপ্লাই করবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ, ভালো থাকবেন। থ্যাংক ইউ।